নীলার মন রক্ষার্থে আর সাদিদের অনুরোধে আরিফ মাহমুদ এবং নার্গিস খাতুন রাতটা পদ্মলায় অতিবাহিত করার জন্য রাজি হয়। রাতের খাবারটা সবাই একসাথেই খেতে বসেছে। বলা বাহুল্য সেখানে নীলার আধিপত্যই বেশি। সবাই পারলে নিজের ভাগেরটা পর্যন্ত নীলার প্লেটে তুলে দেয়। আর অপরদিকে নীলার অবস্থা খারাপ। এমনিতেই সে খেতে পারে না, আবার তারা সবাই এত খাবার নিয়ে পড়েছে। নীলা অসহায় চোখে সাদিদের দিকে তাকাল। সাদিদের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। সকলের এত আদর ভালোবাসা আর সাদিদ অসাধমানের দুষ্টুমিতে ডিনারটা সবাই শেষ করল। নীলা এখনো মুগ্ধ দৃষ্টিতে সাদিদের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন এটা মাথায় না আসলেও আজকে সাদমানের সাথে তার খুনসুটি দেখে নীলার অদ্ভুত ধরনের অনুভূতি হচ্ছে। কিছুদিন পর তো তাদের ঘরও আলো করে ছোট্ট হাত পায়ের একজন ব্যক্তি আসবে। তখন সাদিদ কি করবে? কেমন হবে তার প্রতি সাদিদের আচরণ? নীলার জানতে বড্ড ইচ্ছে করে। রাত অনেকটা হয়ে গিয়েছে বিধায় সাদিদ সাদমানকে নিধির কাছে দিয়ে নীলাকে নিয়ে উপরে আসল। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে চিরুনিটা হাতে নিয়ে নীলার চুলগুলো আঁচড়িয়ে দিতে লাগল। নীলা কিছু বলল না, শুধু চুপচাপ স্বামীর যত্নে মাখা ভালোবাসাটা উপভোগ করল। সাদিদ সুন্দর মতো চুলগুলো আঁচড়িয়ে দিয়ে রাবার দিয়ে ঝুঁটি করতে করতে বলল, মেয়েরা যে ঘুরিয়ে পেঁচিয়ে বিনুনি করে সেটা আমি পারি না, তাই আপাতত এটা করে দিয়েছি, শীঘ্রই শিখে নিব। নীলা সাদিদের কথায় হাসল। সাদিদ উঠে গিয়ে রুমের লাইটগুলো অফ করে দিয়ে আসল। নীলাকে কম্বল দিয়ে ভালোভাবে জড়িয়ে নিয়ে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পগুলো অফ করে দিয়ে বলল, তখন এমন করে কি দেখছিলে? নীলা সাদিদের বুক থেকে মাথা উঁচিয়ে তার মুখপানে তাকাল। সাদিদ তখনকার চাহনি খেয়াল করেছিল? প্রশ্ন চেপে রাখতে না পেরে বলেই ফেলল, আপনি খেয়াল করেছেন? না খেয়াল করে উপায় আছে? বউ যে চোখ দিয়ে পুরোপুরি গিলে খাচ্ছিল। নীলা আস্তে করে সাদিদের বুকে চিমটি কাটল। সাদিদ মৃদু হেসে উঠল। নীলাকে বুকের সাথে আরো জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে আবারও জিজ্ঞেস করল, এখন বলো, কি দেখছিলে এমন করে? আপনি বাচ্চাদের অনেক পছন্দ করেন, তাই না? সেটা তো সবাই করে। আর আমিও তো সবার মধ্যেই একজন। আমাদের বাবুকেও খুব আদর করবেন, তাই না? সাদিদ এবার উত্তর না দিয়ে নীলার মুখপানে তাকাল। সাদিদ তখন রুমের লাইট নিভিয়ে ডিম লাইট জ্বলিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু নীলার সুবিধার কথা চিন্তা করে বারান্দার লাইটগুলো অফ করেনি, তাই বারান্দা থেকে আলো এসে নীলার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সাদিদ তাকে বুক থেকে নামিয়ে আস্তে করে বালিশে শুইয়ে দিল। এখন নীলাকে ধরার আগেও যেন সে 10 বার চিন্তা করে। কোথাও কোনো ব্যথা পাবে কিনা এই নিয়ে সাদিদের ভীষণ চিন্তা। নীলার উপর কোনোরকম ভর না দিয়ে সাদিদ নিজের হাতের উপর ভর দিয়ে নীলার উপর আধশোয়া হল। সামান্য ঝুঁকে আসতেই নীলা চোখ কুঁচকে নিল। সেটা দেখে সাদিদ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে হেসে ফেলল। নীলা ফ্যালফ্যাল করে সাদিদের মুখপানে তাকিয়ে রয়েছে। এতদিন ধরে এই পুরুষের সান্নিধ্যে থেকেও নীলা পুরোপুরি তাকে বুঝে উঠতে পারেনি। তার কর্মকাণ্ডে কেমন যেন রহস্য ঘেরা থাকে। সাদিদ কম্বল না সরিয়েই নিচু হয়ে নীলার পেটে মুখ রাখল। নীলা সকচিত হয়ে মৃদু চিৎকার করে নিজেই মুখ চেপে ধরল। সাদিদ জামা সরিয়ে নিজের সন্তানকে অনুভব করে দীর্ঘ উষ্ণ চুম্বন দিয়ে আদর করল। নীলা এতক্ষণ অবাকের শীর্ষ পর্যায়ে থাকলেও এখন খিলখিলিয়ে হেসে উঠল। সে নড়াচড়া করতেই সাদিদ মাথার উপর থেকে কম্বল সরিয়ে নীলার উপর বিরক্তিমাখা দৃষ্টি নিক্ষেপ করল। এই তোমার সমস্যা কি? এমন ব্যাঙের মতো লাফাও কেন? আপনি বের হয়ে আসুন, আমার সুরসুরি লাগছে, পারব না। বলেই ঘাটতারা দুষ্টু সাদিদ আবারও নীলার পেটে চুমু খেল। আর নীলা তো বরাবরের মতোই তিরিংবিরিং শুরু করে দিয়েছে। সাদিদ একটা ছোট্ট শ্বাস ফেলে কম্বলের নিচ থেকে বেরিয়ে আসল।
বিরক্তিতে বিড়বিড়িয়ে বলে উঠল, না প্রিন্সেস, হবে না। তোমার মাকে নিয়ে আর পারা যাবে না, সে আমাদের আদরের মধ্যে বাধা দিতে আসবেই। সাদিদের গোমরা মুখটা দেখে নীলার বড্ড হাসি পেলেও এই মুহূর্তে আর হাসল না। নতুবা তার ভাগ্য শনি আছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও সাদিদের মুডের পরিবর্তন না দেখে নীলা মিনমিনিয়ে বলে উঠল, আচ্ছা, আর নড়াচড়া করব না। করেন যা করার। এতক্ষণের সাদিদের গোমরামুখ ভাব যেন মুহূর্তেই কেটে গেল। সাদিদ উৎফুল্ল হয়ে আবারও নিজের কাজে মগ্ন হয়ে গেল। নীলা দাঁতে দাঁত চেপে ধরে নিজেকে স্থির রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। অপরদিকে সাদিদ আর তার প্রিন্সেসের আদরের পর্ব শেষ হবার নামই নিচ্ছে না। বহু চেষ্টা করেও নীলা আর পারল না। নড়েচড়ে হাসতে হাসতেই বলে উঠল, আর কত আদরের পর্ব চলবে? সাদিদ নীলার উন্মুক্ত পেটের আশেপাশে আরও কয়েকটা চুমু খেয়ে নীলার মুখোমুখি হল। সাদিদের এমনিতেই গরম বেশি এবং ঠান্ডা কম, তাই এতক্ষণ কম্বলের নিচে থাকায় মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দুষ্টু সাদিদ নিজের ঘর্মাক্ত মুখটা নীলার গলায় ডুবিয়ে দিয়ে ফিচেল কণ্ঠে বলে উঠল, কেন? হিংসে হয়? আমার বয়েই গিয়েছে হিংসে হবার। দূর হন, কাতুকুতু লাগছে। সাদিদ শুনল না, বরং দুষ্টুমি করে নীলার গলায় অনবরত মুখ ঘষতে শুরু করল। নীলার কণ্ঠ এবার ভারী হয়ে আসছে। সে লেগে যাওয়া কণ্ঠে বলল, প্লিজ সরুন। সাদিদ এবার মুখ তুলে নীলার দিকে তাকাল। তার চোখেও ঘোর লেগে এসেছে। কতদিন পর আজ নিজের প্রিয়তমাকে সাদিদ এতটা কাছ থেকে একান্তভাবে পেয়েছে। তার কি আর হুঁশ থাকে? সাদিদ নিজের হাতের উপর ভর দিয়ে নীলার মুখোমুখি হল। প্রাণপাখির মুখের উপর চলে আসা এলোমেলো চুলগুলোকে খুবই সন্তর্পণে কানের পিছনে গুজে দিল। নীলার চোখজোড়া মিটমিট করছে, কেননা সে ইতিমধ্যে সাদিদের ওই ঘোর লাগা চোখের সম্মুখীন হয়েছে। কতদিন পর সাদিদের ওই চোখজোড়ার সম্মুখীন হল সে। এখনও সেই প্রথমবারের মতোই বুকে হাতুড়ি পেটা হচ্ছে। সাদিদ খুবই যতনা নীলার গালে হাত রাখল। আলতো করে হাতটা বুলিয়ে দিতেই নীলা আবেশে চোখজোড়া বন্ধ করে নিল। সাদিদ সেটা দেখে নিঃশব্দে মৃদু হাসল। অতপর নীলার কানের কাছে ঠোঁট লাগিয়ে মোহাচ্ছন্ন কণ্ঠে বলল, বাবুকে যে কতটুকু আদর করব সেটার প্রমাণ নিশ্চয়ই পেয়েছ। কিন্তু বউ, আমি যে বড্ড লোভী। কেবলমাত্র বাবুকে আদর করেই আমার পোষাবে না। আমার যে বাবুর আম্মুকেও চাই। সাদিদের এমন কথায় নীলার শরীরে অনবরত কম্পনের সৃষ্টি হচ্ছে। তার পাতলা ঠোঁটজুগুলো মৃদুভাবে কাঁপছে। সাদিদ তার তর্জনী আঙুল নীলার কাপা ঠোঁটের উপর রাখল। সাদিদ আলতো করে স্লাইড করতেই নীলা কাপা কাপা চোখে তার মুখপানে তাকাল। আর মুহূর্তেই দুই চোখজোড়া মিলিত হল। সাদিদ পূর্বেকার ন্যায় কণ্ঠেই বলে উঠল, বাবাইয়ের আম্মিকে একটু আদর করা যাবে? নীলা অপরদিকে মুখ ফেরাল। সাদিদের এমন কথায় তার ভীষণ লজ্জা লাগছে। আর সাদিদ মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করছে প্রিয়তমার রক্তিম বর্ণের মুখশ্রী। সাদিদ নীলার গালে হাত রেখেই মুখটা নিজের দিকে ফিরিয়ে আনল। কয়েক মুহূর্ত নিষ্পলক প্রাণপাখির মুখের দিকে তাকিয়ে থেকে নীলার দিকে ঝুঁকে আসল। অধরে অধরে মিলন হতেই নীলা সাদিদের ঘাড়ে হাত রাখল। শিহরণ অনুভব করে ঘাড়ের পিছনের চুলগুলোও মৃদুভাবে টেনে ধরল। আর সাদিদ সবকিছু ভুলে গিয়ে প্রিয়তমার ঠোঁটের নেশায় মত্ত হয়ে পড়ল। একটা দুটো করে অসংখ্য ছোট বড় চুমু খেল। নীলা আর সইতে পারছে না, শরীরটা কেমন যেন ছেড়ে দিয়েছে। সাদিদ উম্মাদের মতো প্রিয়তমাতে মত্ত হলেও নিজের ব্যালেন্স ঠিকই বজায় রেখেছে। এতক্ষণে নীলার শরীরের উপর তার নামে মাত্র ভার সে পড়তে দেয়নি। দীর্ঘ সময়ের ঠোঁট আদরে নীলা বেহাল হয়ে পড়ল। আর নিতে পারছে না। সাদিদকে আগ বাড়িয়ে সেটা বলতে হল না। সে বুঝতে পেরে নিজেই নীলার ঠোঁট ছেড়ে দিল।
এতক্ষণের আদরে টকটকে লালচে বর্ণের পাতলা ঠোঁটযুগল দেখে সাদিদ ঠোঁট কামড়ে হাসল। অতপর আবারও ঠোঁটযুগল নিজের মধ্যে পুড়ে নিয়ে বার কয়েক আদরে আদরে প্রিয়তমাকে পূর্ণ করল। অবশেষে শীতের রাতে দীর্ঘ উষ্ণতার ভালোবাসাময় আদর শেষে সাদিদ থামল। ছাড়তে তো ইচ্ছে করে না, তবুও সাদিদকে ছাড়তে হল, কেননা সাদিদের যে আর ঘরে যাওয়া ঠিক হবে না। তার প্রাণপাখিটার মধ্যে যে তার আরেকটা প্রাণের সৃষ্টি হচ্ছে, তাই নিজের উন্মাদনাকে জোর করে হলেও সামলিয়ে রাখতে হবে। সাদিদ নীলার গলায় মুখ রেখে লম্বা শ্বাস টানল। নীলাও ঘন ঘন শ্বাস ফেলছে, যা এই বন্ধ রুমে ভীষণ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। সাদিদ তার গলার ভাঁজে ঠোঁট ছোঁয়াল। নীলা কেঁপে উঠে আবারও তার বাহুতে খামচে ধরল। সাদিদ আর দুষ্টুমি করতে চাইল না, নতুবা পরবর্তীতে নিজেকে সামলাতে হিমশিম খেতে হবে। আর সে নীলাকেও আর অস্থির করতে ইচ্ছুক নয়, তাই গলা থেকে মুখ সরিয়ে প্রাণপাখির কানের কাছে মুখ নিল। কানের লতিতে ছোট্ট একটা কামড় বসিয়ে পূর্বেকার ন্যায় ঘোর লাগানো স্বরেই বলল, আজকের জন্য এতটুকুই, বাকিটা পরের জন্য রেখে দিলাম। বাবাইয়ের জন্য তার মায়ের আদর একটু কমিয়ে করেছি, কিন্তু তাই বলে কিন্তু ছাড় দেওয়া হয়নি। একবার বাবাই তার মা বাবার কাছে চলে এলেই সুদ সমেত সবগুলো ফেরত যাবে। বুঝেছেন বাবাইয়ের আম্মি? নীলা এমন লাগামছাড়া কথায় লজ্জায় জর্শর সাদিদের বুকেই মুখ লুকাল। সাদিদ এবার শব্দ করেই হেসে ফেলল, অতপর বালিশে ঠিক হয়ে শুয়ে নীলাকে সাবধানে বুকে জড়িয়ে নিল। আর ক্ষণে ক্ষণে নীলার মাথায় আলতো করে আঙুল চালাতে লাগল। নীলা আরাম পেয়ে আরও গুটিসুটি মেরে সাদিদের সাথে মিশে রইল। অনেকক্ষণ যাবৎ মাথায় হাত বুলিয়ে দিয়ে সাদিদ বলে উঠল, কলিজা, ঘুমিয়ে পড়েছ? নীলা মাথা উঁচিয়ে তাকাল। তার যদিও আরাম পেয়ে চোখ লেগে আসছিল, কিন্তু সাদিদের সামনে মাথা নাড়িয়ে না করল। সাদিদ নিঃশব্দে মৃদু হেসে তার মাথায় চুমু খেল। অতপর বুকে জড়িয়ে আবারও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেকক্ষণ যাবৎ, এমনকি বলতে পারো আরও অনেক আগে থেকেই একটা কথা মাথায় ঘুরঘুর করছে। বলার বা জানার ওই রকম সময় সুযোগ পায়নি, আর পেলেও তখন বলাটা অনুচিত মনে হয়েছে। এত জোরতা কেন? বলেন না, কি বলবেন? সাদিদ কম্বলের নিচ দিয়ে হাত নিয়ে নীলার হালকা উঁচু পেটটাতে একটা হাত রাখল। অতপর তার মুখপানে তাকিয়েই বলল, বাবাইয়ের আগমনের হিসাবটা ঠিক মিলাতে পারছি না জান। আমি তো এখনই এসব আশা করিনি, নিম্নে আরও কয়েক বছর পর এসবের প্ল্যান করতাম। আর আমার জানা মতে এখনই এইরকম কোনো কিছু হওয়ার কথাও ছিল না, আমি সবসময় সেটা খেয়াল রেখেছি। তারপরও কিভাবে? নীলা বুঝতে পারল সাদিদ কোন প্রসঙ্গে কথাটা বলছে। তার এই মুহূর্তে রাগ বা লজ্জা হল না, অভিমানে সেগুলো চাপা পড়ল। নীলার চোখজোড়াতে মুহূর্তেই অশ্রুকণারা এসে ভিড় জমাল। তাই সাদিদকে কথার মাঝখানে থামিয়ে দিয়েই অভিমান ভরা কণ্ঠে বলে উঠল, তার মানে আপনি বলতে চাইছেন ওর আগমনে আপনি খুশি হননি? আপনি তাকে চান না? সাদিদ থতমত খেয়ে গেল। এই মেয়েটা নাকি 2 দিন পর বাচ্চার মা হবে, যে নিজেই এত অবুঝ, সে কিভাবে বাচ্চাকে বুঝো শেখাবে? সাদিদ নীলার অভিমান ভরা মুখটাতে তাকিয়ে হেসে ফেলল। অতপর রসিকতার স্বরে বলে উঠল, তুমি তো দেখছি ক বললে কক্সবাজার বুঝে ফেলো। ক দিয়ে যে কলা হয় সেটা জানো না? নীলা প্রত্যুত্তর জানাল না। তার ভীষণ অভিমান হয়েছে। সাদিদ কিভাবে তাদের অনাগত সন্তানকে নিয়ে এমনটা বলতে পারে? কোমল মনের নীলা আর ভাবতে পারল না। ভীষণ কষ্ট পেয়ে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাতে চাইল। সাদিদ এতক্ষণ দুষ্টুমির মুডে থাকলেও এবার নীলার ফুপানির আওয়াজ শুনে বেশ গম্ভীর হয়ে উঠল। হাত বাড়িয়ে একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে নীলাকে সাবধানে উঠে বসাল। এই মেয়েটা এই রাতের বেলাও কান্না করে হেঁচকি তুলে ফেলেছে। সাদিদ পাশের টেবিল থেকে পানি গ্লাসে ঢেলে নীলার মুখের সামনে সেটা ধরল।
নীলা খেতে না চাইলে সাদিদ মৃদু স্বরে ধমক দিল। শেষে নীলা বাধ্য হয়ে কয়েক চুমুক পানি খেল। সাদিদ তাকে একটু স্বাভাবিক দেখে নিজে বিছানায় হেলান দিয়ে বসে তাকে বুকে টেনে আনতে চাইল। কিন্তু নীলা জোর খাটিয়ে শক্ত হয়ে বসে রয়েছে। সাদিদ একটু জোর প্রয়োগ করেই তাকে বুকে টেনে আনল। অতঃপর বলে উঠল, পাখি চুপ করো, আর কাঁদে না। এত বোকা মানুষ হয়? এমন করে কাঁদছ কেন? কান্নার কি হয়েছে? নীলা উত্তর দিল না। তাকে কান্না থামাতে না দেখে সাদিদ এবার গম্ভীর স্বরে ধমকে উঠল, পাখি চুপ করতে বলেছি না? একবারে চুপ, আর এক ফোঁটা পানি যেন চোখে না আসে। সাদিদের রাগী আওয়াজ শুনে নীলা ঠোঁট চেপে কান্না আটকাতে চাইল। সাদিদ বুঝতে পারছে, সেও নীলাকে ধমক দিতে চায় না। কিন্তু মেয়েটা কি বুঝে না সাদিদ যে তার চোখে পানি দেখতে পারে না? সাদিদ নীলার মাথায় দীর্ঘ চুমু খেয়ে আদুরে কণ্ঠে ডাকল, প্রাণপাখি। নীলা মুহূর্তেই সাদিদের বুকে মুখ চেপে তার পিঠ আঁকড়ে ধরল। নিঃশব্দে সাদিদের বুক ভাসাতে লাগল। সাদিদ হাসবে নাকি কাঁদবে সেটা বুঝে উঠতে পারছে না, তার পাখিটা এখনো অবুঝি রয়ে গেল। সাদিদ মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতেই আদুরে গলায় বলল, এই জন্যই আমি তখন এতটা জোরতা প্রকাশ করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার ভয়টাই ঠিক হল। এত অবুঝ হলে হয় জান? আমি কি একবারও বলেছি বাবাইয়ের আগমনে আমি খুশি হইনি? নাকি এটা বলেছি যে তাকে আমি চাই না? কোনটা? নীলা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না। আসলেই সাদিদ এমনটা কখন বলেছে? সাদিদ নিজেই আবার বলল, একজন পুরুষ মানুষের জন্য বাবা হবার অনুভূতিটা ঠিক কি রকম সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পাখি, এটা কেবলমাত্র একজন পুরুষ মানুষই উপলব্ধি করতে পারবে। মেয়েরা যেমন মাতৃত্বে নিজেকে পরিপূর্ণ মনে করে তেমনিভাবে একজন পুরুষের জন্য বাবা হবার সক্ষমতা বিশাল কিছু। অনেকে কত বছর সাধনা করেও এই বিশাল প্রাপ্তিটা অর্জন করতে পারে না। আর আল্লাহ আমাকে না চাইতেন এতটা খুশি হবার তৌফিক দান করেছেন, আমার এখানে খুশি না হয়ে উপায় আছে? আমি তো কেবল সময় বিষয়টা তোমার কথা ভেবেই এসব বলছিলাম। আমি চাইনি এখনই তোমার উপর এত বড় দায়িত্বটা পড়ুক। আরও 4-5টা বছর গেলে তুমিও কিছুটা বড় হতে, আর তখন না হয় আমরা এই সিদ্ধান্তটা নিতে পারতাম। তাই আমার এত সব বলা। নীলা নিজের কাছেই ভীষণ লজ্জিত হল। সে কি থেকে কি ভেবে নিয়েছে? আজকাল তার খুব বেশি মুড সুইং হয়। অল্পতেই রিয়েক্ট করে ফেলে, আবার অনেক সময় একেবারে নীরব। সাদিদ নীলার চুপসে যাওয়া মুখটা দেখে এবার নিজেই অভিমানী স্বরে বলল, আমার দেখছি সব দিক দিয়েই বিপদ। ভালোও বলা যায় না, আবার খারাপও বলা যায় না। নীলা সাদিদের এমন কণ্ঠস্বর শুনে ফিক করে হেসে ফেলল। এতক্ষণ পরে নীলার মুখে হাসি দেখে সাদিদও হাসল। তাহলে এখন আবার কি? আমার প্রশ্নের উত্তর? কি প্রশ্ন? কি প্রশ্ন? সাদিদ বাঁকা হেসে নীলাকে সুরসুরি দেওয়া শুরু করল। নীলার হাসতে হাসতে অবস্থা খারাপ। আর না, বলছি আমি। এই তো লাইনে এসেছ। আসলে না মানে আমার মনে হয় শ্রীমঙ্গলের ওই সময়েই। তুমি কি অর্ণবের বিয়ের দিনকার কথা বলতে চাইছ? নীলার বেশ ইতস্ততবোধ হতে লাগল। তারপরও সে মাথা নাড়িয়ে হ্যাঁ জানাল। সাদিদকে বেশ চিন্তিত দেখা গেল। সে নিজের মধ্যে প্রশ্নদের ভিড় চেপে রাখতে না পেরে বলেই উঠল, কিন্তু পাখি, সেটা কিভাবে সম্ভব? তুমি তো বলেছিলে তোমার তখন সেফ পিরিয়ড চলছিল। তাই আমি আর এই নিয়ে কোনোরকম চিন্তা রাখিনি। না মানে বলে তো ছিলাম, কিন্তু সম্ভবত ভুলবশত হিসাবে ঝামেলা লাগিয়ে দিয়েছি। সাদিদের এবার চিন্তার সাথে সাথে গম্ভীর মুখশ্রীও দূর হয়ে গেল। দেখা গেল দুষ্টু মুখে বাঁকা হাসি। সে নীলার গালে হাত রেখে দুষ্টুমি স্বরে বলে উঠল,
হায়রে আমার ভুলাক্কার বউরে, একবারেই ঝামেলা বাঁধিয়ে বসে রয়েছে। আমারই ভুল ছিল, তোমার কথা মেনে নেওয়াটা আমার কোনোভাবেই উচিত হয়নি, না তখন তোমার উপর দায়িত্ব দিতাম, আর না আজ এই দিন আসতো। আমারই ভুল। আপনি কি কোনোভাবে এটাকে অ্যাক্সিডেন্টলি বলবেন? নীলা আবারও অভিমানে গাল ফুলিয়ে ফেলল। সাদিদ এবার আর রাগল না। তার বউটা যে বড্ড অবুঝ। অবুঝ না হলে কেউ এই সামান্য হিসেবে ভুল করে? তাই সাদিদ এবার তার অভিমানে ফুলে উঠা গালগুলো বেশ জোরেই টেনে দিল। আউ, ছিঁড়ে যাচ্ছে। ছিঁড়েই ফেলব। আপনি খুব খারাপ, খুব বেশিই খারাপ। আমার গালগুলো এখনো ব্যথা করছে। ব্যথা করার জন্যই দিয়েছি। এমন উল্টাপাল্টা ভাবলে এর থেকেও বেশি জোরে দিব। আমি কি উল্টাপাল্টা ভেবেছি? উল্টো পাল্টা নয়তো কি? তুমি অ্যাক্সিডেন্ট শব্দটা উচ্চারণ কিভাবে করতে, তাও আবার নিজের সন্তানের বিষয়ে? পাখি আল্লাহর রহমত স্বরূপ আসা এই উপহার কখনো বান্দার জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে? আমরা মানবজাতি যতই আধুনিকতার ছোঁয়া লাগিয়ে অনাকাঙ্ক্ষিত বাচ্চাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় না কেন, এই শব্দটা একটা নিষ্পাপ প্রাণের ক্ষেত্রে উচ্চারণ করাও পাপ। নিজেদের ভুলে হোক বা অন্য কিছু কখনো এই উপহারকে অ্যাক্সিডেন্ট বলা ঠিক নয়। পাখি কখনো নয়। আম সরি, এতটা গভীরভাবে বুঝে বলিনি। আমি জানি তো পাখিটা আমার কতটা অবুঝ, সেটা সাদিদ না বুঝলে কে বুঝবে? নীলা হাসল, খুব মিষ্টি সেই হাসি। সাদিদও মুগ্ধ হয়ে প্রাণপাখির হাসি মুখটা দেখল। হোক না কিছুটা অবুঝ, কিছুটা চঞ্চল, কিন্তু দিনশেষে মেয়েটার মনটা যে একেবারে নিষ্পাপ। আর সাদিদ এই নিষ্পাপ মনের মেয়েটাকেই ভালোবেসেছে। যেই ভালোবাসার গভীরতার পরিমাণ বোধহয় কোনো মাপযন্ত্র দ্বারাই নির্ণয় করা সম্ভব নয়। জানালার থাইগ্লাস বেদ করে সূর্যের কিরণরশ্মি রুমের ভিতর তির্যকভাবে প্রবেশ করতেই নীলার ঘুমটা ছুটে গেল। পিটপিট করে চোখ খুলতেই সে অনুভব করল আজকের সকালটা অন্যরকম। একেবারে অন্যরকম একটা ভালো লাগায় সকালটা ছেয়ে আছে। তার কারণ জানতে নীলা নিজের মনকেই প্রশ্ন করল, এবং চঞ্চল মন উত্তর জানাতে সময় নিল না। নিঃশব্দে যেন বলে দিল, উপরে তাকা, নিজের উত্তর পেয়ে যাবি। নীলা আধঘুমো চোখজোড়া নিয়ে উপরে তাকাল। সঙ্গে সঙ্গে একজোড়া সম্মোহনী চোখের সাথে তার দৃষ্টির মিলন হল। সাদিদ একদৃষ্টিতে নীলার মুখপানেই তাকিয়ে রয়েছে। নীলা ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। এটাই তো সেই কারণ। নীলার অন্যরকম ভালো লাগার কারণ হিসেবে এই সুপুরুষটি পরিপূর্ণভাবে দায়ী। সকালটা এত স্নিগ্ধ সুন্দর করার জন্য এই সাদিদ ইবনে শাহরিয়ার নামক পুরুষটির ভয়ঙ্কর এক শাস্তি পাওয়া উচিত। তাই শাস্তি স্বরূপ নীলা সাদিদের গালে হাত রাখল। খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিয়ে কপালে আলতো করে চুমু খেল। সাদিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তার হাসি দেখে নীলাও হাসল। অতঃপর বলে উঠল, কখন জেগেছেন? ঘুমিয়েছিলাম কখন? মানে কিছু না। এই তো তুমি জাগ্রত হবার কিছু সময় পূর্বে। নীলা মৃদু হাসল। আজ তার কাছে সবকিছু একটু বেশিই ভালো লাগছে। কত দীর্ঘ রজনী পেরিয়ে নীলা এই সকালটা উপভোগ করতে পারল। এত প্রশান্তিময় ঘুম নীলা কবে ঘুমিয়েছিল? সেটা বোধহয় প্রায় ভুলেই গিয়েছে। নীলা এবার নিচে এসে সাদিদের উন্মুক্ত বুকে নাক ডুবিয়ে দিল। শুধু মেয়েদের শরীরেরই যে মিষ্টি ঘ্রাণ বিরাজ করে তেমনটা কিন্তু নয়। ছেলেদের শরীরেরও যে এক মনমাতানো মাতাল করা নেশালো ঘ্রাণ মিশে থাকে। আর এই নেশালো ঘ্রাণই নীলার ঘুমটাকে গভীর তন্দ্রায় নিয়ে গিয়েছে। নীলাকে ছোট্ট বাচ্চাদের মতো বুকে নাক ঘষতে দেখে সাদিদ মৃদু হাসল। কাত হয়ে তার মাথাটা নিজের বাহুর উপর রেখে হালকা ঝুঁকে আসল। নীলা তার ঘন কালো চোখের পাপড়ির আড়ালের মায়াবী চোখজোড়া দিয়ে সাদিদকে একদৃষ্টিতে দেখতে লাগল।
সাদিদ তার কোমল গালে হাত রেখে কপালে উষ্ণ চুম্বন আঁকল। শীতের সকালের উষ্ণ শুভেচ্ছা মিসেস। আপনাকেও। আমারটা? কি আপনারটা? সাদিদ নিজের কপাল এগিয়ে দিল। নীলা বুঝতে পেরে হাসল। অতপর যখনই তার কপালে ঠোঁট ছোঁয়াতে যাবে দুষ্টু সাদিদ তার কপাল সরিয়ে নীলার দিকে মুখোমুখি হল। তাই কপালের পরিবর্তে তার ঠোঁটে নীলার কোমল ঠোঁটের চুম্বন পড়ল। নীলা চোখ বড় করে সাদিদের দিকে তাকিয়েছে। আর অপরদিকে সাদিদের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এটা কি হল? আপনি চিটিং করেছেন, তাই নাকি? আমার তো এমনটা মনে হচ্ছে না। সেটা হবে কেন? সব সময় মাথায় যে দুষ্টুরা কিলবিল করে। তুমি আমাকে ইনসাল্ট করছো? না, সম্মান করছি। সরুন পাজি লোক কোথাকার। সাদিদ সরল না, এমনকি নীলাকেও উঠতে দিল না। ঠেসে ধরে তার ঠোঁটে চুমু খেল। বিনা মেঘের এমন বজ্রপাতে নীলা কিংকর্তব্য বিমূঢ়। সাদিদ তাকে চেপে ধরে নিজের ইচ্ছেমতো ঠোঁট আদর খেল। অতপর ছেড়ে দেওয়ার সময় ইচ্ছে করেই একটা কামড় বসাল। আউচ! নীলার এদিকে জান বেরিয়ে আসে। আর অপরদিকে সাদিদ হাসছে। নীলা কটমট চাহনিতে তার দিকে তাকাতেই সাদিদ নীলার নাকে নাক ঘষে দিল। অতপর ফিচেল কণ্ঠে বলল, সুদবোধ করে দিলাম। নীলা আশ্চর্য। এত দুষ্টু ছেলেটাকে সে কিনা পাগলের মতো ভালোবাসে। সে নিজেও তো আরেক পাগল। নতুবা এতটা বুঝি ভালোবাসত? সাদিদ দুষ্টুমি ছেড়ে এবার নীলাকে ধরে উঠিয়ে বসাল। অতপর ধীরে ধীরে নিচে নামিয়ে তাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল। নিধির সার্ভেন্টদের সাথে মিলে সকালের নাস্তার প্রিপারেশনে ব্যস্ত। নীলা ফিরে আসাতে সবার মাঝেই যেন উৎফুল্লতা ছড়িয়ে আছে। এতদিনের বিষাদটা কেটে গিয়ে সবাই হাসি মুখে নিজস্ব কার্য সম্পাদনে লেগে রয়েছে। নাস্তার এখনো দেরি বিধায় সাদিদ নীলার জন্য দুটো সেদ্ধ ডিম, এক গ্লাস কুসুম গরম দুধ আর হোমমেড একটা স্যান্ডউইচ নিয়ে আসল। সাদিদের হাতে এসব জঘন্য জিনিসগুলো দেখেই নীলার চোখমুখ কুঁচকে এল। সে আগেভাগেই হাত দিয়ে মুখ চেপে ধরেছে। সাদিদ এসবে বিন্দুমাত্র পাত্তা দিল না। নীলার সামনে বসে একটা সেদ্ধ ডিম হাতে নিয়ে বলল, চুপচাপ হাঁ করবে আর ঝটপট খেয়ে নিবে। একদম না, এসব আমি খাব না। মায়ের চিনো? তাহলে মায়ের খাবে। নীলা হেসে ফেলল। সাদিদ কথায় কথায় তাকে মায়ের ধমক দেয়, কিন্তু নীলা ভালোই জানে এটা তার পক্ষে সম্ভব নয়। নীলা যতটুকু না আঘাতে ব্যথা পাবে সাদিদ তার দ্বিগুণ নিজেকে ব্যথায় জর্জরিত করবে। ছেলেটা একেবারে পাগল। নীলাকে হাসতে দেখে সাদিদের ভ্রুজোড়া কুঁচকিয়ে গেল। সে চোখ বাঁকিয়ে প্রশ্ন করল, সমস্যা কি? এভাবে হাসছ কেন? আমি হাসির মতো কি বললাম? হাসার মতো কথাই তো। আপনি আমাকে আঘাত করতে পারবেন? বলে নীলা আবারও মিটমিটিয়ে হাসতে শুরু করল। সাদিদ এবার সম্পূর্ণ বিষয়টা বুঝে উঠতে পারল। সে নিজেও মনে মনে দুষ্টুমির ফন্দি আটল। ও তাও ঠিক। কিন্তু মেরি জান, আপনি ভুলে যাবেন না আমিও আপনার বর। আঘাত কি শুধু একভাবেই করা যায়? আমার কাছে তো আঘাতের ভিন্ন ভিন্ন সূত্র রয়েছে। বলেই সাদিদ ঠোঁট এলিয়ে বাঁকা হাসল। নীলার ঠোঁটের হাসি এবং ফুরুত করে উবে গেল। সে দুষ্টু সাদিদের মতিগতি অনুমান করে আপন মনেই বিড়বিড় করল, বজ্জাত একটা। সাদিদ ঠোঁট কামড়ে হাসল। তার পাখিটা এতটা অবুঝ যে বিড়বিড়িয়ে কথাটা পর্যন্ত ঠিকঠাক বলতে পারে না। এতটা জোরে কেউ বিড়বিড়িয়ে বলে? সাদিদ হাসি চেপে গম্ভীর গলায় বলে উঠল, কি বললে? না মানে আমি আবার কি বলবো? গুড। কিছু না বলাই উত্তম। নাও এবার শুরু করো। একটা কিছু যেন বাদ না থাকে। এমন করছেন কেন? মাত্র সকাল হয়েছে।
এখন এতগুলো কিভাবে খাবো? শুধু মুখ খুলবে আর খেয়ে নিবে, ভেরি সিম্পল। সাদিদের হ্যাঁ এবং নীলার নায়ের মাঝে তর্ক বিতর্ক চলছে। এরই মধ্যে দরজা ধীরিম করে খোলে কেউ একজন হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করল। আচমকা এমন হওয়াতে সাদিদ নীলা দুজনই দরজার দিকে তাকাল। শান্ত ছলছল চোখে নীলার মুখপানে তাকিয়ে রয়েছে। অন্যদিন হলে সে সাদিদের সামনে ইতস্তত বোধ করে, কিন্তু আজকে সাদিদের সামনেই নীলাকে গিয়ে ঝাপটে ধরল। নীলার চোখজোড়াও ভিজে গিয়েছে। বান্দরনি, তুই সত্যিই একটা বান্দরনি। ভুল করে আমার এত সুদর্শন জিজুটা তোর জালে ফেসে গিয়েছে। তোর জন্য তো জঙ্গলের বানররাজ প্রয়োজন ছিল। শান্ত কান্না গলায় নীলার বিরুদ্ধে অভিযোগ করছে। নীলা অন্য সময়ের মতো আজ তার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করল না, বরং মন দিয়ে তার এই অহেতুক কথাবার্তাগুলো শ্রবণ করল। এই আজাইয়া প্যাচালগুলোতে যে কতটা যত্ন এবং ভালোবাসা লুকাইত সেটা নীলাকে কেউ বলে দিতে হবে না। শান্তর পিছন পিছন তানবীরও রুমে প্রবেশ করল। মুখে তার চাপা হাসি। তানবীরকে লক্ষ্য করে শান্ত এবার ক্ষেপে উঠল। জিজু, জলদি এই ছেলেটাকে এই রুম থেকে বের করুন। কেন? আমি কেন বের হব? তোর সমস্যা হলে তুই বের হ। আমি আমার বেস্টুর কাছে এসেছি, তাই আপনি বের হন। তাহলে আমি আমার বোন প্লাস ভাবির কাছে এসেছি। দেখুন, আমার মেজাজ খারাপের আগে ভালোই বের হয়ে যান, নতুবা কি করব আমি নিজেও জানি না। তোর মেজাজ কোন কালে ভালো থাকে? আপনি একটা অসহ্যকর লোক। আরে থামো, দুইটা এমন করে লেগেছিস কেন? জিজু, আমি লাগিনি। আপনার এই অসহ্যকর বন্ধুটা যত সব লাগিয়েছে। তোর মুখের চটাঙি বলে দিচ্ছে কে কতটা লাগাচ্ছে। শান্ত গাল ফুলালো। নীলা নিঃশব্দে মিটমিটিয়ে হাসছে। বলা চলে ফ্রিতে একটা বিনোদন উপভোগ করছে। অনেকদিন পর প্রিয় মানুষগুলোর এমন খুনসুটি দেখতে নীলার মন্দ লাগছে না, বরং সে বেশ মজাই পাচ্ছে। শান্তকে সিরিয়াসভাবে রাগ করতে দেখে তানবীর এবার কিছুটা নিবল। সে রাগ ভাঙানোর স্বরে বলল, এমন করে মুখ লটকাস কেন? তোরে সারপ্রাইজ দিবার চাইছিলাম, তাই তো বলি নাই। এমন সারপ্রাইজ আমার দরকার নাই। তোর লাইগ্গা কিতা নীলা আবারও নিখোঁজ হইব? আর আমি আবারও তোরে না কইয়া সারপ্রাইজ দিমো? তুই কি এইডাই চাস? হুনসৎ সাদি, এই ডেঞ্জারাস মাইয়া কি কই? তোর বউরে আবারও হারাইয়া যাইবার লাইগ্গা কইতাসে। আমি কিন্তু এবার আপনার মাথা ফাটিয়ে দিব। সর্বনাশ! মাইয়া দেহি বিয়ার আগেই জামাই খুন করবার লাগছে। চুপ! সাদিদের জোরালো ধমকে দুই টম এন্ড জেরি নিজেদের তর্ক বিতর্ক বন্ধ করল। সাদিদ রাগীস্বরেই অশান্ত গলায় বলল, কি হয়েছে, আমাকে ঠিক বলবি? জিজু, এই অসহ্য। আবারও ঝগড়া? ওকে সরি। এই তানবীর নামক ছেলেটার সাথে গোত্রাতেও আমার কথা হয়েছে। ইনফ্যাক্ট যেদিন আপনারা নীলকে খুঁজে পেয়েছেন সেদিনও। কিন্তু এই অসনা মানে এই ছেলেটা আমাকে কিছু বলেনি, আজ সকালে ঘুম থেকে উঠার পর বলে কিনা বাহিরে আসো। আমিও বিনাবাক্য বাসার নিচে আসলাম এবং আমাকে নিয়ে সোজা আপনাদের এখানে চলে আসলো। রাস্তায় আমি কতবার জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি, কিন্তু সে আমাকে একবারও বলেনি। এখানে এসে জানতে পারলাম নীলকে আপনারা নিয়ে এসেছেন। কথাটুকু বলেই শান্তর চোখজোড়া আবারও ঝাপসা হয়ে গেল। সে নীলাকে জড়িয়ে ধরে অভিমান ভরা কণ্ঠে আবারও বলল, আপনিই বলুন, এমনটা কি আপনার বন্ধুর করা ঠিক হয়েছে? সাদিদ কিছু বলল না, শুধু মুচকি হাসল। তানবীরই রসিকতার স্বরে বলে উঠল, একেবারে ঠিক হয়েছে। আমার কাছে আবারও সুযোগ আসলে আমি এমনটাই করব। শান্ত তার দিকে অশ্রুসিক্ত চোখজোড়া রাঙিয়ে তাকাতেই সে ঠোঁট বাঁকিয়ে চুমু দেখাল। এবার শান্ত লজ্জায় রক্তিম হল।
আর চোখে একবার সাদিদের দিকে তাকাতেই দেখল সে ফোনে ব্যস্ত। বিষয়টা ইচ্ছে করে হোক আর অন্য কিছু, সাদিদকে না তাকাতে দেখে যেন শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলল, নতুবা লজ্জায় জ্বরসর হয়ে যেত। অপরদিকে সাদিদের ঠোঁটের কোণে হাসির রেখা, কিন্তু উপর দিয়ে সে পুরোপুরি নির্বিকার। তানবীর শান্তর হাসিমুখখানা দেখে নিজেও নিঃশব্দে হাসল। অতঃপর তার কাছে এসে খাটে বসল। তার কাঁধে থুতনি রাখতেই শান্ত নিচু স্বরে বলে উঠল, এসব কি হচ্ছে? চুপ থাক অভদ্র মহিলা, সবসময় ঝামেলা করস। শান্তর কর্ণকোহরে কথাটা পৌঁছাতেই সে তানবীরের পেটে খুঁচা দিল। আহ, এই তোর হাত কি লোহা নাকি? মায়াগো, হাত তো শুনছি নরম থাকে, তোরটা এমন শক্ত কেন? যেমন মানুষ তেমন হাত। কি, তুই আমারে ইনসাল্ট কইরা কথা কস? বেশ করেছি, আরও বলবো। তানবীর রাগতে গিয়েও কি মনে করে আর রেগে গেল না, বরং ঠোঁট এলিয়ে হেসে বলল, আচ্ছা যা বেশ করেছিস। এখনকার মতো রেহাই পেয়ে গেলি, কারণটা জানবি না? কি কারণ? তানবীর নীলার দিকে এক পলক তাকিয়ে ঘাড় বাঁকিয়ে সাদিদের দিকেও তাকাল। অতঃপর নিচু স্বরে শান্তর কানে কানে বলে উঠল, খালামণি যে হচ্ছিস, তাই মাফ করে দিলাম। কি? শান্ত প্রশ্নবোধক চাহনিতে তানবীরের দিকে তাকাতেই সে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাল। শান্ত এবার নীলার আপাদমস্তক ভালোভাবে লক্ষ্য করল, এবং পেটের ভাগটা দেখেই সে ঠোঁট এলিয়ে হাসল। নীলাকে আবারও ঝাপটে ধরল, কিন্তু এবার বেশ সতর্কতার সাথে। এতক্ষণও তো জানা ছিল না এই কথা। তানবীর গলার কলার টেনে ঠিক করতে করতে বলল, তাহলে এখন কি? এতক্ষণের বকবকানির জন্য আমার পা ধইরা মাফ চা। শান্ত ক্ষেপে পাশ থেকে পানির জগটা নিয়েই তানবীরের পিছনে দৌড় লাগাল। আজকে সে নির্ঘাত এই ছেলের মাথা ফাটাবে। নীলা শব্দ করে খিলখিল হাসছে। সাদিদ বুকে হাত বেঁধে তার প্রিয়তমার মুখের হাসি পর্যবেক্ষণ করছে, আর তাতেই যেন সাদিদের বুকটা প্রশান্তিতে ভরে উঠছে। তানহা রাগে অস্থির হয়ে ফোনটা সজোরে মেঝেতে আঘাত করল। সে মাথা চেপে ধরেছে, শরীরের রক্ত যেন টগবগ করছে। একে তো তারা কেউ ফোন রিসিভ করছে না, দ্বিতীয়ত সাদিদ আবারও বিয়ের জন্য নাকচ করেছে। সে ভেবেছিল সাদিদের চোখে নীলাকে খারাপ প্রমাণিত করতে পারলেই সাদিদ তার হবে, আর সেই অনুযায়ী সব প্ল্যানও করেছে। কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। সাদিদ এখনও সেই নীলাতেই মত্ত। সে বুঝে পায় না ওই একটুখানি মেয়ে সাদিদের চোখে কি এমন পট্টি পরিয়েছে যে সে অন্য কোনো দিকে তাকাতেই চায় না। ড্যাম ইট, সবগুলো কি মরেছে নাকি? ফোন তুলে নাকি জন্য? তানহা রাগে আবারও রুমে একটা তাণ্ডব চালাল। মেয়ের কাণ্ডে হেনা চৌধুরী মাথায় হাত চেপে ধরেছে, কিন্তু করার কিছু নেই। সাদিদের থেকে বরাবরের মতো না উত্তর পেয়ে ঘরেই এই মেয়ে যত সব কাণ্ড ঘটায়। কিন্তু তিনি কি করবেন? কোনো ছেলেকে কি জোর করে বিয়ের জন্য রাজি করানো যায়? তাও যদি আবার সাদিদের মতো ঘাটতারা ছেলে হয় তাহলে তো কথাই নেই, তার নাকে হ্যাতে রূপান্তর করা চারটিখানি কথা নয়। হঠাৎই উনার ফোনে শায়লা রহমানের কল এলো। সাদিদ এতদিন পর বাড়িতে ফিরেছে সেটা জানতে পেরেই খুশির ঠেলায় তিনি শায়লা রহমানকে আর কিছু বলতে দিলেন না, মেয়ের মেজাজ ঠান্ডা করতে কল কেটে দ্রুত গিয়ে দরজায় ধাক্কা দিলেন। মা তানহা, দরজা খোল মা। আম্মু যাও তো এখান থেকে, বিরক্ত করবে না, আমার মেজাজ প্রচণ্ড খারাপ। একবার দরজাটা খোল মা, তোর মেজাজ একেবারে ফুরফুরে হয়ে যাবে। মেয়েকে এবারও দরজা খুলতে না দেখে তিনি হাসিমুখে বলে উঠলেন, তোর মামি ফোন দিয়েছিল, জানিস কি বলেছে? সাদি এসেছে মা, তোর সাদি এসেছে। তানহার কানে কথাটা পৌঁছাতেই সে ঝড়ের বেগে দরজা খুলে দিল। কি বললে মা? আবার বলো।
হ্যাঁ রে মা, সাদি এসেছে। এতদিন তো এত বলে কয়েও বাড়িতে আনা যায়নি। আজ যখন এসেই পড়েছে, তুই কি রাগের মাথায় সুযোগটা হাতছাড়া করবি? তানহা হেনা চৌধুরীর গালে চুমু দিয়ে হাসি মুখে বাসা থেকে বেরিয়ে যেতে যেতে বলে উঠল, না মা, একবারেই না। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। প্রয়োজন পড়লে সাদির সাথে আঠার মতো লেগে থাকব, তারপরও তাকে এবার ছাড়ছি না। মেয়ের হাসি মুখখানা দেখে হেনা চৌধুরীর মুখেও হাসি ফুটল। বড্ড আদরের মেয়ে তার। মেজাজটা চওড়া হলেও সন্তানকে তো ফেলে দিতে পারবেন না, তাই আদরেই সবসময় তাকে মানিয়ে চলার চেষ্টা করে। পদ্মলয়ার ডাইনিং রুমে সবাই ব্রেকফাস্টের জন্য বসেছে। তাদের সাথে শান্ততানবীরও জয়েন করেছে। বড়দের নজরে সেটি আড়াল হল না। তারা সবাই কিছু বলল না, বরং হাসি মুখেই তাদের সাথে কথা বলছে। তারা যেন সকলেই নীলার প্রতি কৃতজ্ঞ। তার আসার পর থেকে শুধু একটার পর একটা খুশি লেগেই রয়েছে। হাসিবুর রহমান তানবীরের সাথে বরাবরই বন্ধুর মতন, তাই এবারও খানিকটা রসিকতার স্বরে বলে উঠল, তাহলে দুষ্টু পুত্র, বিয়েশাদী এবার বোধহয় ভাগ্যে জুটবে? হ্যাঁ বাবা, তুমি বললে এখনই বিয়ে, এখনই নাতি নাতনি হাজির। বলেই সে ঠোঁট এলিয়ে হাসল। হাসিবুর রহমান অন্য সময় ২-৩ কথা বললেও এবার পুরোপুরি চুপসে গেলেন। বেআইন সহ তার ছেলের বউরা এখানে উপস্থিত। তার মধ্যে এই দুষ্টু ছেলেটার কি এসব না বললেই নয়? তিনি সবার অগোচরে তানবীরকে চোখ রাঙিয়ে শাসাল। তানবীর যেন তাতে আরও মজা পেল। সে শান্তর কানে কানে ফিসফিসিয়ে বলে উঠল, দেখো দেখো তোমার শ্বশুরমশাই কি বলে। শান্ত আর চোখে একবার হাসিবুর রহমানকে দেখে তানবীরের পায়ে টেবিলের নিচে দিয়ে জুতো পিষল। ছেলেটার তো লজ্জা নেই, সে এবার তাকেও সবার সামনে নির্লজ্জ বানিয়ে ফেলছে। তানবীর ভ্রুজোড়া কুঁচকে ঘাড় বাঁকিয়ে শান্তর দিকে তাকাল। কয়েক মুহূর্ত অতিবাহিত করে শান্তর সকল চিন্তা চেতনাকে জলে ভাসিয়ে দিয়ে এই ছেলে তাকেও জুতো দিয়ে পিষে দিল। শান্তর মুখ থেকে চিৎকার বেরিয়ে এসেছে। সে ড্যাবড্যাব করে পাশে বসা ব্যক্তিটির দিকে তাকিয়ে রয়েছে। তার মৃদু চিৎকারে টেবিলে উপস্থিত সবাই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। কিন্তু এসবের মধ্যে তানবীর একেবারে শান্ত। সে নিজের মনে খেয়ে যাচ্ছে। কি হয়েছে মা, এভাবে চিৎকার দিয়েছিস কেন? না আসলে না, মানে এমনি। শান্ত তানবীরের দিকে রাগী কটমট চাহনি নিক্ষেপ করে খাওয়াতে মনোযোগ দিল। সবাইকে এইরকমভাবে একসাথে পেয়ে নীলার মনটাও আজ ভীষণ হাসি খুশি। সাদিদ সবটাই পরখ করছে এবং তার ঠোঁটের কোণেও হাসি ঝুলছে। তখনই কলিং বেল বাজতেই একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিল এবং তানহা হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করল। সাদিদ ঘাড় বাঁকিয়ে তানহাকে দেখে হাসল। খুব সূক্ষ্মভাবে পরখ করলে দেখা যাবে সেটা ভীষণ রহস্যঘেরা তির্যক হাসির রেখা। সাদিদ টেবিল ছেড়ে উঠে দাঁড়াল। তানহার এতদিন পর সাদিদকে দেখে আর হুঁশ নেই। সে দৌড়ে এসে তাকে ঝাপটে ধরতেই শেষ মুহূর্তে সাদিদ সরে দাঁড়াল, যার ধরুন তানহা আশাহত হল। কিন্তু সাদিদ বেশ হাসিমুখেই বলে উঠল, কিরে তুই? জাকগে ভীষণ ভালো হয়েছে, নতুবা আমি নিজেই তোর দর্শনে হাজির হতাম। ভীষণ দরকারি কাজ যে। সত্যি বলছিস সাদি? তুই সত্যিই আমার সাথে দেখা করতে যেতি? মিথ্যা হবে কেন? আর তোর সাথে কি আমার রসিকতার সম্পর্ক নাকি? সাদিদের এমন হাসি খুশি ভাব দেখে তানহা বড্ড খুশি হল। যাক, দেরি হলেও যে অবশেষে নীলার ভূত তার মাথা থেকে নেমেছে এটাই অনেক। সাদিদ এবার গলা উঁচিয়ে সার্ভেন্ট মারুফাকে ডাকল। জি স্যার। দ্রুত স্যানিটাইজার আর গ্লাভস নিয়ে আসো। ওকে স্যার। মিনিটখানেকের মধ্যেই সার্ভেন্ট এসে সাদিদকে সেগুলো দিয়ে দিল। সে প্রথমে হ্যান্ড স্যানিটাইজেশন শেষে গ্লাভস পরে নিল।
তানহার আগমনে আর সাদিদের গলা শুনে সবাই এবার অর্ধেক খাওয়া রেখেই লিভিং রুমে উপস্থিত হল। সবার মাঝে নীলাকে দেখে তানহার কলিজার পানি শুকিয়ে যাবার উপক্রম। তবে কি তার সব আশা এবারও বিফলে যাবে? তার উত্তর পেতে খুব বেশি দেরি হল না। তানহার ধারণাকে সম্পূর্ণ সঠিক প্রমাণ করে সাদিদ তার গালে সজোরে থাপ্পড় বসাল। থাপ্পড়ের আওয়াজ এতটাই বেশি ছিল যে নীলাসহ উপস্থিত সবাই কেঁপে উঠল। সাদিদের রাগ শুধুমাত্র একটাতেই ক্ষান্ত হল, সে তানহাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে পরপর দুই গালে সমানে সমানে 4টা থাপ্পড় বসাল। পুরুষদীপ্ত এমন বলিষ্ঠ শরীরের হাতের থাপ্পড়ে তানহার ঠোঁটের কোণ কেটে গিয়েছে। দুই গালে লালচে হয়ে আঙুলের দাগ ফুটে উঠেছে। ফর্সা মুখে এমন লালচে দাগ দেখলে যে কোনো মানুষের হয়তো মায়া হবে, কিন্তু সাদিদের বিন্দুমাত্র মায়া হল না। কোনো পূর্ব সম্পর্কের জের ধরে সে এই অপরাধীকে মাফ করল না। সাদিদ এমন অবস্থাতেই তানহার গাল চেপে ধরল, এতটাই জোরে যে আঙুল বোধহয় গাল বেদ করে ভিতরে প্রবেশ করবে। এতক্ষণ সবাই দূরে দাঁড়িয়ে থাকলেও শাহেদ এবার এগিয়ে আসল। সাদিদের হাত থেকে তানহাকে ছুটানোর চেষ্টা করে বলল, সাদি, অনেক হয়েছে, ছাড় এবার। না ভাইয়া, আজ তুমি আমাকে বাধা দিও না। এই অসভ্য মেয়েকে আজ শায়েস্তা করার সুযোগ দাও আমাকে। আর তুই, তোর কলিজা কত বড় সেটাই আমি দেখব। কত বড় কলিজা হলে তুই আমার জানের উপরে নজর দিস। আমি তোকে ভালোবাসি সাদি, ভীষণ ভালোবাসি। তানহার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না, কেননা সাদিদ এতটাই জোরে চেপে ধরেছে যে মুখ নাড়ানোও কষ্টকর। কিন্তু সাদিদ তারপরও তাকে ছাড়ল না। রাগ যে তার কোনোভাবেই কমার নয়। ভালোবাসিস? ভালোবাসা মাই ফুট। ভালোবাসার মধ্যে বুঝি এতটাই স্বার্থপরতা থাকে? নিজের স্বার্থের জন্য তুই আমার প্রাণপাখিটাকে এতটা কষ্ট দিয়েছিস। এমনকি শুধু তাকে নয়, আমার অনাগত সন্তানকেও তুই তোর স্বার্থের জন্য ছেড়ে দিসনি। সাদিদ ধাক্কা মেরে তানহাকে নিচে ফেলল। সে রাগে ফোঁসফোঁস করছে। উপস্থিত সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। সাদিদ যেই পরিমাণ রেগে আছে না জানি কি থেকে কি করে ফেলে। নীলারও ভয় লাগছে, কিন্তু সে চায় না রাগের মাথায় সাদিদ কোনো ভুল করে ফেলুক। তাই সে ধীরে পায়ে সাদিদের পিছনে গিয়ে দাঁড়াল। সাদিদ অসতর্কতাবশত রেগে পিছনে তেড়ে আসতে নিলেই নীলার তাতে পড়ে যাবার উপক্রম হল। সাদিদ মুহূর্তেই তাকে ঝাপটে নিজের সাথে আগলে নিল, গালে হাত রেখে অস্থির কণ্ঠে বলে উঠল, পাখি, এই ঠিক আছো তুমি? পাগল হলে নাকি? এখানে এসেছ কেন? আমি পুরোপুরি ঠিক আছি, কিন্তু আপনি এইরকম পাগলামি শুরু করেছেন কেন? নীলা ঠিক আছে জেনে সাদিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবার সামনেই বুকে আগলে নিয়ে কপালে আলতো করে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিল। অতপর গালে হাত রেখে আদুরে গলায় বলল, এখানে আর আসবে না। ভাবিমণি, ওকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। নিধি সাদিদের কথায় এগিয়ে আসতেই নীলা বাধা দিল, না আপনি, আমি যাব না। দেখো, উনি কেমন পাগলামি শুরু করেছে, উনাকে থামতে বলো। পাখি। সাদিদ জোরে ধমকে উঠল। নীলা ছলছল চোখে তার দিকে তাকাতেই সে মাথা নুয়ে দীর্ঘশ্বাস ফেলল। না, এই মেয়েটা তাকে কোনো কিছুই শান্তিমতে করতে দিবে না। সে এগিয়ে এসে নীলাকে আগলে নিল। তাকে বুকে জড়িয়ে নিয়েই তানহার উদ্দেশ্য বলল, আমি এখানে সেখানে আমার পাখিটাকে তন্নতন্ন করে খুঁজেছি, কোথায় গেলে তার একটু সন্ধান পাওয়া যাবে সেই আশায় আমি চাতকের মতো গলির অলিতে গলিতে ঘুরেছি, অথচ আমার পাখি কিনা তোর আস্তানায় বন্দী ছিল। শত্রু নিজের এতটা কাছে থেকেও ভালো মানুষের রূপ ধরেছে আর আমি কিনা তাকে চিনতেই পারলাম না।
এজন্যই বলা হয় যুগে যুগে ছলনার আশ্রয়ে যারা পিঠে ছুরি আঘাত করেছে তার মধ্যে আপন মানুষের হাতে বেশি। তুই আবারও আমার সামনে ইতিহাস রচনা করলি তাহ না? আবারও সাদিদের গলা ধরে এসেছে। সে নিচু হয়ে নীলার মুখপানে তাকিয়ে তাকে দুই হাতের বাঁধনে আবদ্ধ করে মাথায় চুমু দিয়ে আবারও তানহার দিকে তাকাল। রক্ত লাল চোখে আবারও বলে উঠল, তুই যদি ওর পরিবর্তে আমাকে মারাত্মকভাবে জখম করতি তাহলেও বোধহয় সম্পর্কের দোহায় আমি তোকে ছেড়ে দিতাম। কিন্তু তুই যার শরীরে আঘাত করেছিস তার শরীরের একটা আঘাত আমার শরীরে সেটা শতগুণ বাড়িয়ে ক্ষত সৃষ্টি করে। তার এক ফোঁটা চোখের জল আমার কাছে বিষাক্ত জলের থেকে বেশি তীব্র কষ্ট অনুভব করাই। আর তাকেই তুই এতটা মাস ধরে কষ্ট দিয়ে এসেছিস। তাহলে তোকে আমি কিভাবে ক্ষমা করব? তুই ক্ষমা পাবি না। এমনকি তোর সাথে জড়িত প্রত্যেকটা সদস্যকে এই সাদিদ গুণে গুণে তার প্রাণপাখির কষ্টের ভাগ ফিরিয়ে দিবে। সাদিদ কোনোকালেই মেয়েদের গায়ে হাত তোলার পক্ষপাত করে না। সে নিজেও এটা মেনে চলে এসেছে। কিন্তু আজ তানহা তার ধৈর্যের বাহিরে অবস্থান করছে। তাই সে বাধ্য হয়ে তার গায়ে হাত তুলেছে। কিন্তু নীলার জন্য শরীরের রাগটা পুরোপুরি দমাতে পারেনি। অবশেষে তানহাকে নীলার অপহরণের দায় আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। নিজের লোক বলে সবার কিছুটা মন খারাপ হলেও সেটা চাপা পড়লেদ। কেননা অন্যায়ের ক্ষেত্রে সবাই সমান। সেখানে কোনো আপনপর নেই। যে অন্যায় করেছে শাস্তি তাকে পেতেই হবে। তাই তানহার পরিবারের লোকজন ঝামেলা করলেও সাদিদ সেসবে পাত্তা দেয়নি। সাফ সাফ বলে দিয়েছে সম্পর্কের দোহাই দিয়ে তাকে আটকানো যাবে না। যার গায়ে উনাদের মেয়ে আঁচড় কেটেছে তার ক্ষেত্রে সাদিদ কোনোভাবেই অপরাধীকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারবে না। তাই উনাদের মেয়ের উপযুক্ত শাস্তি হবেই। সাদিদ নিজের রাগ নিয়েই উপরে উঠে গেল। সে এই মুহূর্তে নিজের রাগ কারো উপর খাটাতে চায় না, আর নিচে থাকলে রাগের বশে কারো সাথে খারাপ আচরণ করেই ফেলবে। দিনের বেলাতেই রুম অন্ধকার করে সাদিদ মেঝেতে বসে বিছানায় হেলান দিয়েছে। পূর্ববর্তী দিনগুলোর কথা ভাবতেই সাদিদের রাগে রক্ত টগবগিয়ে ওঠে। তার প্রাণপাখিটা কতটা কষ্টে সেই সকল দিনগুলো পার করেছে, অথচ সাদিদ তাকে উদ্ধার করতে পারেনি। নিজের উপরই সাদিদের সবচেয়ে বেশি রাগ হয়। দরজা খুলে বাহিরের আলো ভিতরে প্রবেশ করতেই সাদিদ মাথা উঁচিয়ে তাকাল। আধো আলো অন্ধকার রুমে নীলার অস্তিত্বটা বুঝতে সাদিদের বিন্দুমাত্র অসুবিধা হল না। এতক্ষণের রাগ নিভে গিয়ে মুহূর্তেই সাদিদের মাথায় চিন্তারা এসে ভর করল। সে দ্রুত উঠে দাঁড়িয়ে নীলাকে দরজার সামনে থেকে এনে ব্যস্ত গলায় বলে উঠল, তুমি আবার উপরে কি জন্য এসেছ? তোমাকে বারণ করেছিলাম না উপরে আর না আসতে? তারপরও কেন এলে? আমাকে জ্বালিয়ে না খেলে বুঝি তোমার শান্তি হয় না? নীলা যদিও জানে সাদিদ এই মুহূর্তে নিজের মধ্যে নেই, অতিরিক্ত রাগে এমন ঝাঝালো স্বরে বলছে। তারপরও কথাটা নীলার মনে কষ্ট দিয়েছে। সে মাথা নিচু করে ছলছল চোখজোড়া লোকায়িত করার চেষ্টা চালাল। অতপর হাতের কফি মগটা পাশের টেবিলে রাখতে রাখতে বলে উঠল, আপনি উপরে পর্যন্ত এগিয়ে দিয়েছে। মনে হয়েছে আপনার মাথা ব্যথা করছে তাই কফি নিয়ে এলাম। আচ্ছা আমি যাই। নীলার আর দেরি করল না। কফি মগটা রেগে দ্রুত বেরিয়ে যেতে চাইল, কিন্তু সাদিদ দিল না। চোখের পলকেই দরজা লক করে নীলার মুখোমুখি হয়ে দাঁড়াল। অভিমানিনীর যে বড্ড অভিমান জমেছে সাদিদ সেটা বুঝতে পারল। সাদিদ এগিয়ে এসে নীলার মুখোমুখি দাঁড়াল। নীলার নিচু করা মুখটা উপরে তুলতে থুতনিতে হাত রাখল। সাদিদ থুতনিতে ধরতেই নীলা চোখ বন্ধ করে নিয়েছে, আর বন্ধ চোখের অশ্রুকণাগুলো মুহূর্তেই গড়িয়ে পড়ে শুকনো গালগুলো ভিজিয়ে দিল। সাদিদের রাগ পড়ে গেল। সে নিঃশব্দে হেসে নীলার বন্ধ আখিতে ঠোঁটযুগল চেপে ধরল। ভীষণ আদরে শুষে নিল প্রিয়তমার অভিমানে জ্বরে পড়া নোনা জল। অতপর মুখটা আজলা ভরে ধরে ডেকে উঠল, প্রাণপাখি। নীলা তাকাল না।
সাদিদ আবারও ডাকল, জান, চোখ খুলে তাকাবে না? নীলা চোখ বন্ধ রেখেই মাথা নাড়িয়ে না করল। সেটা দেখে সাদিদ আবারও মৃদু হাসল। প্রিয়তমার রাগ ভাঙাতে সাদিদ উঠে পড়ে লাগল। গালে চুমু দিয়ে আদর করল, কপালেও উষ্ণ পরশ দিল। নাকের ডগাও বাদ রাখল না। নীলা আর অভিমান ধরে রাখতে পারল না। চোখ খুলে নিচু স্বরে বলল, হয়েছে, আর আদর দেখাতে হবে না। অপরাধ করেন অথচ রাগ দেখাতে দেন না। এটা কেমন কথা? সাদিদ শব্দ করে হাসল। এক হাতে নীলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল, আর অপর হাতে টেবিলের উপর থেকে এক হাতে কফির মগটা নিয়ে বারান্দার দিকে এগিয়ে চলল। নীলাকে পিছন থেকে জড়িয়ে নিয়ে সাদিদ তার কাঁধে থুতনি রাখল। তারপর নীলার দিকে কফি মগটা এগিয়ে দিয়ে বলল, যদিও প্রেগন্যান্সিতে ক্যাফেইন খাওয়া ঠিক নয়, তবুও আমার সাথে একটুখানি খেয়ে নাও। নীলা তার কথায় হাসল। অতপর মগটা সামনে থেকে সরিয়ে বলে উঠল, এটা আপনার জন্য এনেছি, আমি এখন খাব না। একটুও না, কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। তবুও আমার সাথে একটুখানি। তোমার মিষ্টি ঠোঁটের স্পর্শ না পড়লে এই কফির পানসে ভাব যাবে না। নীলা ঘাড় বাঁকিয়ে তাকাল। কি খারাপ লোক, নিজের জন্য এতক্ষণ বলছিল, আর নীলা ভেবেছে তার জন্য বলছে। নীলা একটা ভেঙচি কাটল, অতপর ঠেস দিয়ে বলল, মগে আপনার পরিমাণ 1 চামচ চিনি রয়েছে, আর সাথে পাউডার মিল্ক। পানসে হবার নো চান্স। বললাম তো পানসে হয়েছে, নতুবা টেস্ট করে দেখো। নিরীহ নীলা এবার সত্যিই মগে চুমুক দিল। না, সবকিছু ঠিকই আছে। সাদিদের দিকে তাকাতেই সে চোখ টিপ দিল। অতপর মগে চুমুক দিয়ে রাশভারী স্বরে বলে উঠল, ইসস কি মিষ্টি। পাখি, তোমার ঠোঁটের কি পার্মানেন্ট কোনো টেস্টিং কিট আছে? না মানে যখন ইচ্ছে তখন এই মিষ্টি স্বাদের টেস্ট নিতাম। অসভ্য একটা। নীলা সাদিদের বাহুতে কিল বসাল। সাদিদের তাতে হেলদোল নেই। সে আবারও কফি মগে চুমুক দিয়ে নীলার উদ্দেশ্য বলল, আর এই অসভ্যটাই তোমার বর, এমনকি তোমার গর্ভের সন্তানের বাবা। নীলা এমন কথায় ভীষণ লজ্জা পেল। এই সাদিদটা বড্ড ঠোঁটকাটা, মুখে কিচ্ছুটি আটকায় না। সকালের নাস্তার পরপরই সাদিদ নীলার সুবিধার জন্য নিচে তাদের রুম শিফট করেছে। নীলাকে রুমে রেখে সেই যে হাওয়া হয়েছে, এখন অবধি তার খোঁজ নেই। নীলা বার কয়েক তার ফোনে কল দিয়েছে, কিন্তু বরাবরের মতোই ফোন সুইচ অফ আসছে। সে এসব নিয়ে চিন্তা করেছে, জানলে সাদিদ ভীষণ বকা দিবে, কিন্তু তাতে কি সে চিন্তা বাদ দিতে পারছে? ও একবারেই পারছে না। অপরদিকে সাদিদের কপাল বেয়ে ঘাম পড়ছে। এই শীতের আবহাওয়ায়ও সে তরতর করে ঘামছে। তার শরীর থেকে যেমন করে ঘাম ঝরছে, সামনের মেঝেতে পড়ে থাকা ব্যক্তিটির শরীর থেকে তেমনিভাবে রক্ত গড়িয়ে পড়ছে। সাধারণ কোনো ব্যক্তির এই রক্তের স্রোত দেখলে অজ্ঞান হবার কথা, কিন্তু সাদিদ যেন তার রক্তের নেশায় রয়েছে। তার শরীর থেকে যতটা রক্তের বিন্দু গড়িয়ে পড়ছে, সাদিদের মনে তত প্রশান্তি হচ্ছে। অর্ণব এবার এগিয়ে গেল, সাদিদকে পিছন থেকে শক্ত করে ধরে বলল, সাদি, আর না, এতক্ষণ তোর পাগলামি দেখলেও আর সহ্য করব না। ছাড় ওকে, নতুবা মরে যাবে। মরে যাক, এমন কুলাঙ্গারের বেঁচে থেকে লাভ নেই, তাই মরে কিছুটা উপকার করুক। চুপ, আর একটা আঘাত করবি না। অর্ণব তানবীরকে ইশারা করতেই সে পাশ থেকে এগিয়ে আসল। দুইজনে মিলে জোরপূর্বক সাদিদকে ইমরানের কাছ থেকে ছাড়িয়ে নিল। সাদিদের গায়ের শার্টে রক্তের ছুপছুপ দাগ পড়ে রয়েছে। শরীরের বিভিন্ন অংশেও ইমরানের শরীর থেকে নিঃসৃত রক্তের বিন্দু। সাদিদ হাতের তালুতে কপাল মুছে ঝটকা মেরে তানবীরর্ণবকে পিছনে ফেলে আবারও ইমরানের দিকে এগিয়ে গেল। ধারালো ছুরিটা দিয়ে আবারও কয়েক দফা দাগ দিল।
ইমরান করুণ আর্তনাদ করে উঠল। সাদিদ তার হাতের তালুর উপর জুতো পিষে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, ঠিক একইভাবে আমার পাখিও হয়তো আর্তনাদ করেছে। কিন্তু তোরা তাকে দয়া করিসনি, তাই আমিও করব না, বলেই সাদিদ রক্তাক্ত হাতের উপর সজোরে হকিস্টিক দিয়ে আঘাত করল। ইমরানের চিৎকারে অর্ণব তানবীর কান চেপে ধরেছে। বন্ধ রুমে শব্দটা ভীষণ বিদঘুটে শোনাচ্ছে। তারা সাদিদকে আর পাগলামি করতে দিল না, নতুবা সাদিদের হাতে আজ নির্ঘাত ইমরানের মৃত্যু হবে। দুইজনে এবার সর্বশক্তি দিয়ে সাদিদকে ধরে রেখেছে, কোনোভাবেই তাকে ছাড়লে চলবে না। সাদিদ আবারও ছুটে আসার চেষ্টা করতে করতে বলল, ছাড় আমাকে। ইচ্ছে তো করছে এই হারা সবগুলো অঙ্গ শরীর থেকে আলাদা করে দিতে। কুত্তার সাহস কতটুকু হলে সে আমার পাখির গায়ে স্পর্শ করে, জানিস? এই হারামি ওই অসভ্য তানহার কথায় আমার পাখিকে বাসা থেকে বের করে এনেছিল। ঘুম থেকে জেগে যেন চিৎকার না করতে পারে সেই জন্য তাকে বেহুশ পর্যন্ত করেছে, ভাবতে পারিস তোরা? আমি ব্যতীত ও আমার প্রাণপাখির শরীর স্পর্শ করেছে, আমি এটা কিভাবে মানব? ছাড় আমাকে। এই বেজন্মার শরীরের সবকটা অংশ আমি নিজ হাতে কেটে টুকরো টুকরো করব। আল্লাহর ওয়াস্তে মাফ কর দোস্ত, আমার নিজের শরীরই কাটা দিচ্ছে, আর দেখতে পারছি না এসব। প্লিজ বন্ধ কর। তার অপরাধের থেকে অনেক বেশি শাস্তি দিয়েছিস। না, কোনো শাস্তিই দিতে পারলাম না। এটাকে মাটির নিচে জ্যান্ত পুঁতে দিতে পারলে তবে আমার কিছুটা শান্তি লাগত। অনেকটা সময় তারা সাদিদকে শক্ত করে ধরে রাখল। যখন দেখল সে নিজের হুঁশে আছে তখন তারা তাকে ছাড়ল। তানবীর গিয়ে টুকটাক ব্যান্ডেজ করে দিয়ে রক্ত পড়া বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। সাদিদ পানির বোতল নিয়ে মাথামুখ ভিজিয়ে নিল। টিস্যু পেপার দিয়ে চোখে মুখের পানি মুছতে মুছতে ইমরানের উদ্দেশ্য বলল, আমার বড্ড ইচ্ছা ছিল তোর এই করুণ পরিণতি আমার পাখিটাকে সচোখে দেখাব, কিন্তু সেটা আর হবার নয়। বুঝলি, আমার বউটা না বড্ড অবুঝ আর বড্ড নরমও। তাই তো তোর সহযোগীর সামান্য দুইটা চড়থাপ্পড়েই তার চোখে পানি এসে গিয়েছে, আর সেই জায়গায় তোর এমন অবস্থা সে কোনো কালেই হজম করতে পারবে না। তার উপর অজ্ঞান হয়ে যাবার শতভাগ নিশ্চয়তা রয়েছে। সে তো এখন একা নয়, আমার অংশ তার গর্ভে বেড়ে উঠছে, তাই এত সব ভেবে নিজের ইচ্ছেটা অপূর্ণই রেখে দিলাম। সাদিদ গাড়ির চাবিটা হাতে নিয়ে বের হতে হতে অর্ণব আর তানবীরের উদ্দেশ্য বলল, শত হলেও সম্পর্কে আমার সম্বন্ধী, তাই সপ্তাহখানেক এই অমানুষটার ভালোভাবে যত্নআত্তি কর, তারপর না হয় পুলিশের হাতে তুলে দিস। আর ততদিনে যদি মরে যায় সেটাও খারাপ হবে না। পৃথিবী থেকে একটা অমানুষিক কমলে একটা ভালো মানুষের বেশি জায়গা হবে। বলেই সাদিদ বেরিয়ে গেল। তানবীর অর্ণব এখনো সাদিদের গমনপথের দিকে তাকিয়ে রয়েছে। ইউকে থাকাকালীন সময়ও তারা নীলার জন্য সাদিদের এসব পাগলামি দেখে এসেছে, কিন্তু আজ পর্যন্ত এখনো এমন রক্তারক্তির প্রয়োজন হয়নি বিধায় সাদিদের এই রূপটা তাদের কাছেও অজানা ছিল। এই ছেলেটা একাধারে ভীষণ যত্নে ভালোবাসা মানুষ, একইভাবে প্রয়োজনে পাগলাটে মানুষ, যার পাগলামির চূড়ান্ত পর্যায়ে কেবল ধ্বংসলীলা অবশিষ্ট। সাদিদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় অনেক রাত। সে এত রাতে কলিং বেল চাপেনি, সার্ভেন্টকে কল করিয়ে দরজা খুলেছে। সে নিঃশব্দে তাদের রুমের সামনে এসে দরজা খুলল। বিছানায় তার ঘুমন্ত পরীটাকে দেখেই সাদিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে এগিয়ে এসে কপালে চুমু দিতে চাইল, কিন্তু কিছুক্ষণ আগ পর্যন্ত পরিবেশের কথা চিন্তা করে নিজেকে সংযত রাখল। কাভার্ড খুলে ট্রাউজার আর টি-শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা একটা হট শাওয়ার নিয়ে বেরিয়ে আসল, কিন্তু বিছানায় নীলাকে হেলান দিয়ে বসে থাকতে দেখে দ্রুত এগিয়ে গেল। জান, কি হয়েছে? শরীর খারাপ লাগছে?
ডক্টর ডাকবো আমি? সাদিদ মুহূর্তেই অস্থির হয়ে উঠল। নীলা ঘুমন্ত মুখে মৃদু হাসল। অতপর চোখ ভুলে বলল, আরে আমি ঠিক আছি, এমনিতেই ঘুম ভেঙে গিয়েছে। ওহ, তাহলে চলো, মাথায় হাত বুলিয়ে দেয়। দ্রুত ঘুম চলে আসবে। একটু চুপ করে বসুন তো, সবসময় কেবলমাত্র আমাকেই নিয়ে পড়ে থাকেন। সাদিদ তার কথায় হাসল, বুকে আলতো করে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে আদর করল। নীলা এবার মিনমিনিয়ে বলে উঠল, এত রাতে যে গোসল করেছেন? এমনি। একটু গরম লাগছিল তাই আর কি। নীলা নিজেও মৃদু নাচল। এই শীতের রাতেও এই ছেলেটার এত গরম কোথায় থেকে আসে? সে আবারও প্রশ্ন করল, সারাদিন কোথায় ছিলেন? না লাঞ্চ না ডিনার? একটু কাজ ছিল জান, তাই বলে ফোনটাও অফ করে রাখবেন? জানেন আমি কতবার কল দিয়েছি? তাই বউটা বুঝি এতটাই মিস করছিল? বলেই সাদিদ তাকে বাহুডোরে শক্ত করে চেপে ধরল। কানের পিছনে মুখ ঘষতেই নীলা হাসতে হাসতে সরে আসল। সরুন তো, সবসময় শুধু দুষ্টুমি দুষ্টুমি আর করতে পারলাম কই? বউ যে বাংলাদেশ ইন্ডিয়ার ন্যায় তার কাটা জালের ব্যবস্থা করে রেখেছে। ইস, আপনি এত অসভ্য কেন? সবসময় শুধু পচা কথাবার্তা। এমা, বুঝে গিয়েছ? বাহ, বউ দেখি মারাত্মক বুদ্ধিমান হয়ে যাচ্ছে। বুঝে যখন গিয়েছ ভালোই হলো, তাহলে পরবর্তীতে আর হিসাবে ঝামেলা হবে না। হিসাব? কি হিসাব? না, যতটা আশা করেছিলাম ততটা এখনো হয়ে উঠতে পারোনি। নীলা চোখ বাঁকিয়ে তাকাতেই সাদিদ তার গালে আলতো করে কামড় বসাল। নীলা চোখমুখ কুঁচকে গাল ঘষতেই সাদিদ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, হিসাব মানে হচ্ছে সবগুলো দুষ্টুমির হিসাব। যেগুলো এখন বাদ যাচ্ছে সবগুলো উসুল করতে হবে না? বউটাকে একেবারে দুষ্টুমির রাজ্যে নিয়ে চলে যাব। লজ্জায় নীলার ফর্সা গাল টকটকে টমেটোর ন্যায় লাল হয়ে গেল। সাদিদ সেই দিকে তাকিয়ে শব্দ করেই হাসল। অতপর গালের কামড় দেওয়া জায়গাতে ভেজা ঠোঁটের উষ্ণ পরশ বুলিয়ে দিল। নীলা মাথা নিচু করে হাসল। অতপর ঠোঁটের কোণে হাসি নিয়েই নিচু স্বরে বলল, আপনি কি ডিনার করে এসেছেন? না বউ, একজনকে এত খাইয়ে নিজে খাওয়ার সময় পাইনি, লাঞ্চ ডিনার সবই বাকি। কিছু বললেন আপনি? আজ্ঞে না, বলেছি ডিনার করা হয়নি। আপনি তাহলে বসুন, আমি খাবারগুলো গরম করে টেবিলে রাখছি। একদম পাকনামি করার চেষ্টা করবেন না, আমি সার্ভেন্ট ডেকে করিয়ে নিব। এত রাতে সার্ভেন্টদের ডেকে তুলবেন? তার চেয়ে বরং আমি যাই, প্রয়োজন হলে আপনি সাথে সাথে থাকুন। আমি তো এখন জেগেই রয়েছি। সাদিদ কয়েক মুহূর্ত কি ভেবে যেন রাজি হল। অতপর নীলার সাথে দাঁড়িয়ে থেকেই সবগুলো খাবার গরম করে নিল। কিন্তু নীলাকে টেবিলে কিছু রাখতে দিল না। সাদিদ নিজে সবগুলো টেবিলে রাখল। নীলা খেয়েছে শুনে আর জোর করল না। বেশি রাত হয়ে গিয়েছে, নতুবা আবারও একটু জোর করে খাইয়ে দিত। কিন্তু নীলার অসুবিধা হবে বিধায় জোর খাটাল না। খাওয়ার পর নীলাকে টেবিলে বসিয়ে সাদিদি পুনরায় সবগুলো ফ্রিজে রেখে নীলাকে নিয়ে রুমে আসল। বিছানায় শুয়ে নীলাকে আস্তে করে বাহুর উপর শুয়ে দিল। এখন যে নীলার বুকে শুতে সমস্যা হয় সেটা সাদিদ গতকাল রাতেই বুঝে গিয়েছে, তাই তো নীলার ঘুমানোর পরপরই হাতের উপর শুয়ে দিয়েছিল। আবার সকালের দিকে নীলা নিজেই এসে বুকের উপর শুয়ে পড়েছিল। ঘুম ভেঙে যাবে ভেবে সাদিদও আর সরিয়ে দেয়নি। নীলা এতক্ষণ সাদিদের কাণ্ড দেখছিল। এখন সে নিঃশব্দে হাসল। মানুষটাকে আগ বাড়িয়ে কিছু বলতে হয় না। নীলার মুখ ফুটে কিছু বলার আগেই কেমন করে যেন বুঝে যায়। নীলার হঠাৎ সাদিদের দাড়ির উপর নজর পড়ল। সে আস্তে করে টেনে ধরল। আউচ, এই মেয়ে এভাবে কেউ ধরে?
এগুলো কি? এগুলো কি মানে? তুমি চেনো নাকি এগুলো? আমি মানুষই, তাই না চিনবার কারণ নেই। কিন্তু আপনার দাড়ির এই অবস্থা কেন? চুলগুলোও কেমন বড় বড় হয়ে গিয়েছে। কাটেন না নাকি? আমি এগুলো রাঙামাটিতেই খেয়াল করেছিলাম, কিন্তু আর বলা হয়নি। সাদিদ এবার বুঝল নীলা কি বলতে চাইছে। তাই সে নীলাকে যত্ন করে নিজের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। কম্বলটা নিজেদের উপর ভালোভাবে দিয়ে বলে উঠল, তুমি ছিলে না তো পাখি, তাই কোনো কিছুরই ভালো অবস্থা ছিল না। এখন তুমি এসে গিয়েছ, দেখবে সবকিছু আবার আগের মতো ঝলমলে হয়ে যাবে। সাদিদ কথাটুকু বলেই দীর্ঘ ভালোবাসায় প্রিয়তমার চুলের ভাঁজে চুমু দিল। নীলার একদিকে কষ্টরা হানা দিল আর অপরদিকে এতটা ভালোবাসা ভাগ্যে লিখা ছিল বিধায় মনে মনে সৃষ্টিকর্তার নিকট হাজারো শুকরিয়া আদায় করল। আর প্রিয়তমের এতটা ভালোবাসার যজ্ঞ ফেরত উপহারস্বরূপ সাদিদের বুকে মুখ গোজল। কোমল ঠোঁটগুলো খুবই সন্তর্পণে স্বামীর বুকে লেপ্টে দিল, কিন্তু অবুঝ পাখি কি জানে না, এই সাদিদ তার রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। তার নিঃশব্দের নিঃশ্বাসও সাদিদের নিকট একেবারে পরিষ্কার। ঘড়িতে সময় এখন সকাল 6:10। মাত্রই কিছু সময় পূর্বে সকালের রক্তিম সূর্য তার নিজস্ব সৌন্দর্য নিয়ে পূর্ব আকাশে অবতরণ করেছে। নীলা আরেকবার জানালা দিয়ে বাহিরে উকিঝুঁকি মেরে বলে উঠল, এবার তাহলে যাই, অনেক সকাল হয়ে গিয়েছে তো। দেখেন সূর্য পর্যন্ত উঠে গিয়েছে। সাদিদ তার কথায় বালিশে মুখ গোজেই নিঃশব্দে হাসল। তার উপর আড়মোড়া ভেঙে শীতের সকালে আরামের নরম বিছানা ছেড়ে উঠে পড়ল। নীলা ততক্ষণে একেবারে শীতের জামাকাপড় পরে বাহিরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তখন সাদিদই এগুলো ক্লোজেট থেকে বের করে রেখেছিল। তাড়াহুড়ায় নীলা সাদিদের উঠার আর অপেক্ষা করেনি, নিজে নিজেই রেডি হয়ে গিয়েছে। হাঁটু পর্যন্ত শীতের লেডিস জ্যাকেটের সাথে লুজ প্লাজো, গলায় একটা স্কার্ফ পেঁচানো। এত ভারী কাপড়ের নিচে তার পুচকোটাকে দেখাই যাচ্ছে না। নীলা এখন 6 মাসে পা দিয়েছে। ছোট্ট পিচ্চিটা মায়ের গর্ভে একটু একটু করে নিজের আধিপত্য স্থাপন করে চলেছে। অবশ্য অন্য সবার মতো প্রেগন্যান্সিতে নীলা খুব বেশি মোটা হয়নি। সমস্ত শরীরে চোখ বুলালে আলাদাভাবে কেবলমাত্র পেটটাই চোখে পড়বে। নতুবা শারীরিকভাবে তার খুব বেশি ওজন বাড়েনি, কিন্তু তারপরও চেহারায় কেমন যেন একটা নাদুস নুদুস ভাব এসেছে। দেখলেই মনে হয়ে কোমল তুলতুলে। সাদিদের তো সারাদিনই বড্ড আদর করতে ইচ্ছে করে, কিন্তু নিজের প্রাণপাখিটা আর কলিজার টুকরোটার কথা ভেবে নিজেকে বহু কষ্টে নিয়ন্ত্রণ করে রাখে। সাদিদ স্মিত হেসে এগিয়ে এসে নীলার কানটুপিটা আরেকটু টেনে ঠিকঠাক করে দিল। সে নিজেও জামাকাপড় পরে তৈরি ছিল। কেবলমাত্র সূর্যোদয়ের অপেক্ষায় নামাজ শেষে বিছানায় হালকা গা এলিয়েছে। কিন্তু এত চেষ্টা করেও পাখিটাকে বিছানার ধারে কাছেও আনা যায়নি। তার এক কথা, সে বিছানায় আসলেই সাদিদ তাকে বুলিয়ে বালিয়ে ঘুম পাড়িয়ে দিবে, তাই সে বিছানায় আসার মতো রিস্ক নিবে না। আজকে তার কথা সাদিদকে রাখতেই হবে। সে আজ নিজের সিদ্ধান্তে অনড়। পৃথিবী প্রয়োজনে উল্টিয়ে যাক, কিন্তু নীলা নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবে না। না মানে না। সাদিদ এক পলক নীলার উপর নিচ ভালোভাবে পরখ করল। সব ঠিক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসল। অতপর নীলার কোমর পেঁচিয়ে তাকে কাছে টানল। নীলার গায়ের জামার উপর দিয়েই তার পেটে নিজের ঠোঁট বুলিয়ে অনাগত স্নেহের টুকরোটাকে আদর দিল। নিচু স্বরে নিজের অংশের সাথে ফিসফিসিয়ে কথাও বলে নিল। নীলা ততক্ষণ কিছুই বলল না, শুধু সাদিদের মিষ্টি পাগলামিগুলো ঠোঁট চেপে হাসি আটকিয়ে দেখল। সাদিদ নিজের সন্তানের সাথে আদরতাদরের পাট চুকিয়ে উঠে দাঁড়াল। শুধু কি একজনকে করলে হবে? তাহলে আরেকজন যে বাদ যাবে, সেটা কি হয়? তাই নীলার গালে হাত রেখে সাদিদ তার নরম তুলতুলে গালেক পালে গুটি কয়েক উষ্ণ আদর দিল।
প্রিয়তমার কোমল ঠোঁটযুগল যে তাকে নেশালো দ্রব্যের ন্যায় সর্বদা টানতে থাকে, লোভ সামলিয়ে রাখতে সাদিদকে বরাবরই হিমশিম খেতে হয়। সময় আর সুযোগ যেহেতু সুপ্রসন্ন, তাই সেখানেও নিজের অধৈর্যগুলের বিচরণ চালাল। নীলার চোখজোড়া ততক্ষণে বন্ধ হয়ে এসেছে। এমন ভালোবাসা নিয়ে আদর দিল কি নিজেকে সামলিয়ে রাখা যায়? মন উত্তর দেয় পারে না। তাই নীলাও যে নিজেকে সামলাতে পারে না। সাদিদের মতোই ছন্নছাড়া হতে হয়। নীলা হালকাভাবে সদিদের কাঁধ চেপে ধরল। মিষ্টি সকালটা ভালোবাসায় পরিপূর্ণ করে সাদিদ সরে আসল। অতপর ভিজে ঠোঁটজোড়া হালকা নাড়িয়ে মিষ্টি স্বরে বলল, চলেন মহারানী, আপনার সেবায় এই অধম হাজির। নীলা তার কথার পরিপ্রেক্ষিতে মাথা নিচু করে নিজের লাজুকভাব প্রকাশ করল। সাথে আর চোখে সাদিদের দিকে তাকিয়ে নিচু স্বরে খিলখিলিয়ে হাসল। সাদিদ নিষ্পলক তার হাসিমুখটাতে চেয়ে রইল। হাসছে নীলা, কিন্তু বুকে যেন সাদিদের শীতলতা অনুভব হচ্ছে। সময়ের কাটা সেকেন্ড অতিক্রম করে মিনিট পার করতেই নীলা তাকে মৃদুভাবে ধাক্কা দিল। কি হল? কোথায় হারিয়েছেন? হ্যাঁ, না কিছু না পাখি। চলো তাহলে, যাওয়া যাক এবার। সাদিদ খুবই সাবধানে নীলাকে বাহিরে নিয়ে আসলো। খুব সকাল বিধায় মা বাবা কাউকে লিভিং রুমে পাওয়া যায়নি। হয়তো বা নামাজ পড়ে তারাও এখন বিশ্রাম করছে। বাহিরে আসতেই সাদিদের শীতল চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ চাহনিতে রূপ নিল। সে কিছুটা অসন্তুষ্ট গলায় বলল, এখন না গেলে হয় না জান? দেখো, আবহাওয়াতে পুরোপুরি শীতের প্রকোপ না থাকলেও আংশিক রয়েছে। তোমার যদি তাতে ঠান্ডা লেগে যায়? ঈশ্বর, আপনি আবার শুরু করেছেন? আমি আজকে যাবই। আপনার এই প্যান আমি আর শুনব না। লক্ষ্মী পাখি আমার, আমার টিয়া, ময়না, বুলবুলি। বাংলাদেশ এমনকি পৃথিবীর সমস্ত পাখির নাম নিয়ে তবজি পড়লেও আজকে আমি যাব। এন্ড ইটস ফাইনাল। সাদিদ ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। মেয়েটা আজকাল তার একটা কথাও শুনতে চায় না। সাদিদও জোর দিয়ে কিছু বলতে পারে না। ক্ষণে ক্ষণে মুড সুইং জিনিসটা মেয়েটার বড্ড বেশি হচ্ছে। এইমাত্র ভালো তো একটু পরেই অকারণে রেগে যায়। আবার হুট করেই কেঁদে গাল ভাসায়। এখন এটা চাই মানে চাই না শব্দটা শুনলেই চোখের কোণে জলধারা এসে ভিড় জমায়। সাদিদ প্রবল ভালোবাসাময় দৃষ্টি নিয়ে নির্নিমেষ তার পাখিটার দিকে তাকিয়ে থাকল। অতপর এগিয়ে এসে নীলার কানটুপি বেদ করে আসা ছোট চুলগুলোকে সন্তপর্ণে কানের পিছে ঠেলে দিল। প্রিয়তমার মুখটা আজলাভরে ধরে কপালে আলতো করে উষ্ণ ঠোঁটযুগল চেপে ধরল। শীতের আমেজে উষ্ণ কোমল স্পর্শটা যেন নীলার দেহে আলোড়ন তুলছে, তার চোখজোড়া আবেশে পিটপিট করছে। প্রিয়তমাকে শীতের সকালের নরম উষ্ণ আদর শেষে সাদিদ এক হাতে তাকে আগলে নিল। ছোট ছোট পা ফেলে খুবই সাবধানে নীলাকে নিয়ে মেইট গেট পেরিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নামল। নীলার খুশি আর দেখে কে। মুখে হাত চেপে ধরে সে ঘন কালো আখিপল্লবের নিচে লোকায়িত ডাগর ডাগর মায়াবী চোখজোড়া দিয়ে সবকিছু পরখ করছে। যেন সাদিদ তাকে বাড়ির সামনে নয় বরং শীতের সকালে কোনো সমুদ্র সৈকতে নিয়ে এসেছে। তাছাড়া এটা সমুদ্র সৈকত থেকে কম কোথায়? এই মুহূর্তটা লাভ করার জন্য নীলাকে এই পুরো সপ্তাহটা সাদিদের পিছনে হাত ধুয়ে পড়ে থাকতে হয়েছে। কত কথা, এমনকি ইমোশনাল ব্ল্যাকমেইল পর্যন্ত করেছে। কিন্তু সাদিদ কিছুতেই তাকে সকালে নিয়ে বের হতে রাজি হচ্ছিল না। তার এক কথা, সকালের ঠান্ডা কুয়াশায় নীলার শরীর খারাপ করবে। আর এই রিস্ক সাদিদ নিতে পারবে না। কিন্তু গতকাল রাতে হুট করেই সাদিদ বলল আজকে তাকে নিয়ে বরে হবে। নীলার তখন থেকেই উপচে পড়া আনন্দ। এত উত্তেজনায় রাতটাই যেন কাটতে চাইছিল না। নীলা চোখ বন্ধ করে বড় বড় শ্বাস টানছে। চোখে মুখে তার প্রবল খুশির ছাপ। প্রাকপাখিটাকে এমন আনন্দে আত্মহারা হতে দেখে সাদিদের মনের খচখচানিটা এবার ক্রমশ মিলিয়ে যেতে লাগল।
সে নিজেও যে চায় সবসময় তার ছোট্ট পাখিটার মুখে এই হাসি আনন্দটুকু লেগে থাকুক। সেই অনুযায়ী চেষ্টাও থাকে সর্বোচ্চ। কিন্তু মাঝে মধ্যে তার কলিজাটা এমন সব আবদার করে বসে যে সাদিদের তাতে বড্ড ভয় হয়। এক কথায় তার এখনো প্রচণ্ড ভয় হচ্ছে। যদি সকালের এই ঠান্ডা বাতাসে মেয়েটার শরীর খারাপ করে, তখন সাদিদ কিভাবে তাকে সামলাবে? আর কিভাবে নিজেকেই বা সামলাবে? এই যে শুনছেন, আরে এই মশাই শুনুন না। হ্যাঁ হ্যাঁ যান। কি হয়েছে? বারবার কোথায় হারিয়ে যান বলুন তো? আমার আর জায়গা কোথায় পাখি? সব জায়গাতে তো নিজের নামের সিল লাগিয়ে বসে রয়েছ। নীলা ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই সাদিদ মৃদ হাসল। নীলার নাকটা হালকা করে টেনে দিয়ে তাকে বুকের সাথে আগলে নিয়ে আবারও বলে উঠল, দিন দিন বড্ড আদুরে হয়ে যাচ্ছ পাখি। বারবার শুধু আদর করতে ইচ্ছে করে। কি করব বলো তো? ধেত। নীলা লাজুক হেসে মাথা নিচু করে সাদিদ থেকে খানিকটা দূরে সরে আসল। আর চোখে চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে নিল তাদেরকে কেউ দেখেছে কিনা। কিন্তু না, এত সকালে এদিকটা বেশ জনমানবশূন্য। তাই নীলা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সাদিদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কিছুটা ক্ষেপাস্বরে বলল, এমন হুটহাট চিপকে যান কেন? কেউ দেখলে কি ভাববে? কি আর ভাববে? ভাববে এই সুদর্শন ছেলেটা তার মিষ্টি বউটাকে বড্ড আদর করে। আদর করে করে একেবারে তুলতুলে করে ফেলে। চুপ চুপ। আল্লাহর ওয়াস্তে আপনার বিখ্যাত মুখটাকে কিছু সময়ের জন্য অফ রাখুন। বারে, তুমিই তো জানতে চাইলে। আমার এখানে কি দোষ? আমার ভুল হইছে ভাই, মাফ করেন আমাকে। সাদিদের মুখের দুষ্টু হাসিটা নিমিষেই মিলিয়ে গিয়ে এবার চোয়াল শক্ত হল। তার এই মুহূর্তে ইচ্ছে করছে সামনে দাঁড়ানো এই নাদুস-নুদুস মেয়েটার নরম গাল দুটো এখন মেরে লাল বানিয়ে দিতে। অপরদিকে নীলা নির্বাক। ভুল করে যে কি একটা মস্ত বড় ভুল করে ফেলেছে সেদিকে তার বিন্দু মাত্র ভ্রক্ষেপ নেই। সাদিদ রক্তিম চোখজোড়া বন্ধ করে নিজের রাগটা দমন করতে চাইল, কিন্তু না পারা যাচ্ছে না। তাই আখিদয় বন্ধ রেখেই সে থমথমে গলায় বলে উঠল, আমি তোমার ভাই লাগি? ঈশোস যা। নীলার আত্মা এবার শুকিয়ে কাঠ। কি বলতে কি বলেছে এতক্ষণে তার খেয়াল আসছে। সাদিদের থমথমে গম্ভীর কণ্ঠ শুনে তার আর এখানে থাকার বিন্দুমাত্র সাহসে কুলাচ্ছে না। তাই ধীর পায়ে সাদিদের দৃষ্টির বাহিরে যাওয়ার জন্য পা বাড়াতেই সাদিদ তার ডানহাতটা খপ করে ধরে ফেলল। নীলার প্রাণপাখি এবার ফুরুত হবার আশঙ্কায়। সে বার কয়েক শুকনো ঢুক গিলে মিনমিনিয়ে বলতে চাইল, আসলে ইচ্ছে তো করছে গাল দুটোতে সজোরে কয়েকটা থাপ্পড় বসাতে, কিন্তু আম হেল্পলেস। তোমাকে মারা আমার পক্ষে সম্ভব নই। কিন্তু তোমার কৃতকর্মে রাগটা কিছুতেই নিবারণযোগ্য নয়। তাহলে এখন কি করে রাগ কমাবো? রাগ না, অ্যান্সার মি ড্যাম। নির্জন কোলাহলমুক্ত রাস্তায় সাদিদের থমথমে গলায় ধমকির শব্দটা বেশ প্রখরভাবে চারদিকে ছড়িয়ে পড়ল। নীলার চোখজোড়াতে মুহূর্তেই অশ্রু কণারা এসে আন্দোলন শুরু করেছে। সে নিজের দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। কান্না আটকানোর সর্বোচ্চ প্রয়াস। অভিমানে সিক্ত হয়ে মুখ ফুটে বলতে পারছে না যে সে এটা ভুল করে বলেছে। সাদিদ আবারও ফোঁস করে শ্বাস টানল। নীলার অশ্রুসিক্ত মুখশ্রীটাতে নজর পড়তেই তার বুকের বামপাশে চিনচিন ব্যথা শুরু হতে লাগল। ঈশোস কি ভয়ানক তীক্ষ্ণ যন্ত্রণা! সে এগিয়ে গেল, নিজেদের মধ্যকার সবটুকু দূরত্ব মিটিয়ে নীলাকে খুব সাবধানে পাজাকোলে তুলে নিল। নীলা এবার অভিমান ভুলে হকচকিয়ে উঠল। তার শরীরটা এখন আগের তুলনায় অনেকটাই ভারী। তাছাড়া এই অবস্থায় তাকে সাদিদ কোলেই বা কেন নিল? তাও আবার এই মাঝরাস্তায়।
সে নিজের মধ্যে প্রশ্ন চেপে না রাখতে পেরে বলেই ফেলল, কোলে নিয়েছেন কেন? সরি কলিজা। নীলার চোখজোড়া আবারও নোনাজলে ম্লান হল। সাদিদ তাকে এত ভালোবাসে অথচ তার থেকে একটু ধমকও তার সহ্য হয় না। বোধহয় বেশি ভালোবাসা পেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে বলে এখন সামান্য একটু মানবিমানের দূরত্বও সহ্য হয় না। সাদিদ হাঁটা অবস্থাতেই ঝুঁকে এসে নীলার মাথায় ঠোঁট ছোঁয়াল। নীলা সাদিদের গলা জড়িয়ে ধরে একদৃষ্টিতে সাদিদের মুখপানে তাকিয়ে রয়েছে। এমন এমন কাজ করলে রাগ বা অভিমান কি ধরে রাখা যায়? ঈষৎ একদমই যায় না। অদূরেই তারা যেই পার্কটার উদ্দেশ্য বের হয়েছে তার সীমানা প্রাচীর দেখা যাচ্ছে। তাই সাদিদ একেবারে নীলাকে পার্কের বেঞ্চে নিয়ে বসাল। এই শীতের সকালেও সাদিদের কপালে বিন্দু বিন্দু ঘামের মুক্তোর ন্যায় কণা দেখা যাচ্ছে। নীলা নিজের গলার স্কার্ফটা দিয়ে সাদিদের কপালটা আলতো করে মুছিয়ে দিতে লাগল। সাদিদ তাতে মিষ্টি করে হাসল। পাখিটাকে নিজের সাথে আগলে নিয়ে সামনে নজর দিল। পার্কের অপর গেট দিয়ে অনেকের সমাগম চোখে পড়ছে। ধীরে ধীরে হয়তো এখনকার এই নীরবতাটুকু সবটাই কোলাহলে পরিপূর্ণ হবে। তার আগেই সাদিদ চাইছে নীলাকে বাসায় নিয়ে চলে যেতে, তাই সাদিদ এবার মিহিস্বরে ডাকল, পাখি। হুম, চলো বাসায় চলে যাই। না না, মাত্রই এসেছি, আরও থাকব। দেখো কত লোক এসে জড়ো হচ্ছে। একটু পরেই এখানে মানুষজন গিজগিজ শুরু করবে। তোমার কষ্ট হবে তো জান। তাই আসো চলে যাই। আমার কিছু হবে না। একটু থাকি। আপনি তো নিয়ে আসতেই চান না। তাই আজকে যেহেতু এসেছি এত তাড়াতাড়ি যাব না। সাদিদ মাথা নিচু করে নীলার দিকে তাকাল। নীলা অনবরত হালকা গোলাপি কোমল ঠোঁটযুগল নাড়িয়ে চলছে। তার অন্যদিকে খেয়াল নেই। সে এখন একধানে সামনে তাকিয়ে সাদিদের নামের অভিযোগের ঝুড়ি খুলে বসেছে। সাদিদ নিজের ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার চেষ্টা করল, কিন্তু নীলাকে বাধা দিয়ে আর টু শব্দটি করল না। সাদিদ তাকে কিভাবে বুঝাবে তার মনে কি ঝড় চলে? উপর দিয়ে নিজেকে শক্ত বানিয়ে রাখলেও ভিতর দিয়ে যে সে একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর দিনকে দিন যেন সেটার মাত্রা আরও তীব্র হচ্ছে। শ্বাসটা যেন সবসময় গলায় এসে আটকে থাকে। না পারে স্বস্তিতে নিতে আর না পারে উগলে ফেলতে। সাদিদ আচমকা নীলাকে নিজের বুকের সাথে চেপে ধরল। বাহুবন্ধনী জোরালো হতেই নীলা মৃদু ব্যথা অনুভব করল। আজকাল শরীরটা কেমন যেন নাজুক হয়ে যাচ্ছে। অল্প একটু জোর প্রয়োগেই শরীরটা কেমন যেন ভেঙে আসতে চায়। আর সাদিদ সেটা নীলার থেকেও বেশি বুঝতে পারে, কিন্তু হঠাৎ তার কি হল? এমন করছেই বা কেন? সাদিদকে না ছাড়তে দেখে নীলা জোরে জোরে শ্বাস টানতে থাকল। নরম শরীরে বেশ ব্যথা লাগছে, তাই নিচু স্বরে বলল, আমি ব্যথা পাচ্ছি। সাদিদের এবার হুঁশ ফিরল। নিজের কৃতকর্মের জন্য সে ভীষণ লজ্জিত। তার পাখিটা ব্যথা পেয়েছে অথচ সে কিনা খেয়াল রাখতে পারেনি। সাদিদ আপনমনে নিজেকেই শাসাল। অতপর নীলার গালে আলতো করে আঙুল চালিয়ে বলল, বাসায় গিয়ে ঔষধ দিয়ে দিব। আরে না না, ঔষধ লাগবে না। হালকা একটু। হালকা না ভারী সেটা জানতে চাই না। আমার পাখি ব্যথা পেয়েছে তাহলে অবশ্যই ব্যথানাশক দিতে হবে। উষ্ণ উষ্ণ স্পর্শকাতর আদর দিল ব্যথা যাবে না জান? নাকি আদরের গভীরতা বৃদ্ধি করতে হবে? সাদিদের ঠোঁটের কোণে দুষ্টু হাসিরা ঝিলিক দিচ্ছে। নীলা সেদিকে সরু চোখে তাকিয়ে রয়েছে। সাদিদ ঠোঁট এলিয়ে হাসতেই নীলা এবার লজ্জা পেয়ে অপরদিকে মুখ ফিরাল। সম্পর্কের নাম বৃদ্ধির সাথে সাথে যেন এই ছেলের অসভ্যতার মাত্রাও চক্রবৃদ্ধি হারে বেড়েই চলছে। চলবে।